আর আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। দেখো এই যে অপশন সলিউশনগুলো, তারপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল না, ওই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা হোয়াটসঅ্যাপে দেবো। ক্লাসটা এখানে ক্লাসগুলো যদি আলোচনা করতে যাই, ক্লাসটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো প্র্যাকটিস সেটে এত ডিটেলস এইখানটা অন্তত পাবে না, পাবে কোথায়? আমাদের চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্ক্যানার দিয়ে দেবো, স্ক্যান করবে স্ক্রিনশট করে, সেখানে স্ক্যান করার পর আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? ওই চ্যানেল থেকে তোমরা কী করবে, মানে ওই নোটসগুলো তুলে নেবে, ঠিক আছে? মানে ভিডিও বড় করার উদ্দেশ্য এটাই, মানে হচ্ছে না যে ভিডিও বড় করে তোমাদের ক্ষতি করা। প্রথম কথা, তোমরা যত বড় ভিডিও দেখবে তোমাদের মনে হবে যে তা করতে একটু পরে দেখে নেবো, পরে ঠিক আছে, সিলেবাসটা পরে কভার করে নেবো, এইভাবে তোমাদের লেট হয়ে যাবে। আর প্র্যাকটিস সেট করতে করতে যদি তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে দাও, তাহলে ধরো রিভিশন করার সময় পাবে না। ধরো তো একটা লিমিত সময়ের মধ্যে, ঠিক আছে, সীমিত সময়ের মধ্যে প্র্যাকটিস সেটটা শেষ করে দেবো। ওইখান থেকে তারপর তোমরা তাড়াতাড়ি যাতে প্র্যাকটিস করতে পারো, রিভিশন করতে পারো, সেই জন্য এটা ডিসিশন নেওয়া হয়েছে যে তোমরা গ্রুপে ইম্পর্টেন্ট নোটসগুলো, যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো ছিল, যেটা সেকেন্ড ক্লাসে আমি করেছি, তো সেরকম করে পুরো ক্লাসটা চলবে অগ্নিবীর এক্সাম পর্যন্ত। তো সেই সেকেন্ড ক্লাসে যেমন করে করানো হয়েছে সেটা তোমরা কোথায় পাবে? আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাতে জয়েন হবে। কী করে জয়েন হবে আমি শেষে বলে দেবো, সব কটা শেষে বলে দেবো। দেখো প্রথম কথা হচ্ছে যে আমাদের পদার্থবিজ্ঞানে কোন শাখা শক্তি এবং পদার্থ ও তাদের পারস্পরিক ক্রিয়ার অধ্যয়ন করা হয়। মানে অধ্যয়ন মানে কি? পড়াশোনা, ঠিক আছে? তো পড়াশোনা করা, তো এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হয়েছে আমাদের পদার্থবিজ্ঞান। রসায়ন, পদার্থ যৌগ এবং তাদের প্রতিক্রিয়ার অধ্যয়ন, ঠিক আছে? পদার্থবিজ্ঞান শক্তি এবং তাদের পারস্পরিক ক্রিয়ার অধ্যয়ন। জীবনবিজ্ঞান জীবন্ত জীব ও প্রক্রিয়ার অধ্যয়ন। ভূগোল হচ্ছে পৃথিবী ও পরিবেশের অধ্যয়ন। এটা জানো যে পৃথিবী নিয়ে এই সমস্ত পড়াশোনা যেটা থাকে সেগুলোকে আমাদের ভূগোল বলা হয়ে থাকে। আর ভূগোল এনে বুঝতে পারছো? ভূগোল যেটা আমাদের, চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো কোনটি মৌলিক একক নয়, তাহলে এখানের মধ্যে কোনটি মৌলিক একক নয়? মিটারও মৌলিক একক, সেকেন্ডও মৌলিক একক, কিলোগ্রামও মৌলিক একক। তাহলে এখানের মধ্যে কোনটি মৌলিক একক নয়? অপশন হচ্ছে আমাদের ডি, ঠিক আছে? তো রেডিয়ান হচ্ছে আমাদের মৌলিক একক নয়, ঠিক আছে? তো রেডিয়ান হচ্ছে মৌলিক একক নয়। এরপরে মিটার হচ্ছে দৈর্ঘ্যের মৌলিক একক। আর সেকেন্ড হচ্ছে সময়ের মৌলিক একক। কিলোগ্রাম কি না ভরের মৌলিক একক। রেডিয়ান কি সমতল কোণ ও পরিমাণের সম্পূরক একক, মৌলিক একক নয়, ঠিক আছে? তো এই জন্য এটা মৌলিক একক নয়। দেখো প্রথম কথা হচ্ছে ব্যাচেতে আমরা লাইন ডিটেলস করবো, কিন্তু করা হবে না। প্রথম কথা হচ্ছে বলতে শিবদা, দেখো বলতে যেটা হচ্ছে বোঝানো যাবে না। বোঝানো বলতে কীরকম, মানে ব্যাচে যেরকম আমরা ছবি অনেক পিপিটি ইউজ করেছি, বা একটা ক্লাসেতে প্রচুর পরিমাণে আমরা পিপিটি ইউজ করেছি, সেখানে ছবি দেখে দেখে বোঝানো হচ্ছে, ছবি এখানে ইউজ করা হবে না। তাহলে ক্লাস প্রচুর লেন্থি হয়ে যাবে, প্রায় 2-3 ঘন্টা চলে যেতে পারে। সেই কারণে অত লেন্থি ক্লাস হবে না। অল্প সময়ের মধ্যে তোমরা সম্পূর্ণ কন্টেন্ট পেয়ে যাও প্র্যাকটিস সেট হিসেবে। আর এখান থেকে পেয়ে যেতেও পারো কোশ্চেন্স, ঠিক আছে? দেখো নিচের কোনটি দূরত্বের একক জ্যোতির্বিদ্যা নয়, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি করেছিলাম, ঠিক আছে? যেটা তোমাদেরকে ব্যাচেতে করেছিলাম, তো বলতে পারবে আলোকবর্ষ। তো কিলোগ্রাম কি না ভরের একক। আর আলোকবর্ষ শূন্যস্থানে 1 বছরের অতিক্রমের মোট সময়ের দূরত্ব সমান, ঠিক আছে? এবার দেখো সেকেন্ড হচ্ছে সময়ের একক, ক্যান্ডেল হচ্ছে আলোক তীব্রতার একক, ঠিক আছে? এবারে আলোকবর্ষ জিনিসটা কি, সেটা আমরা ব্যাচে খুব ভালো করে পড়িয়েছি, ঠিক আছে? ব্যাচেতে খুব ভালো করে পড়ানো হয়েছে আলোকবর্ষ জিনিসটা কী। এরপর দেখো 4 নম্বরটা, নিচের কোনটি ভৌত রাশির একক? মিটার ও সেকেন্ড, ঠিক আছে? তো এটার অ্যান্সার তোমরা হোমওয়ার্কে দেবে, ঠিক আছে? এটার অ্যান্সার তোমরা হোমওয়ার্কে দেবে। তো ছাড়ো বাদ দাও, আমি বলে দিচ্ছি এটার অ্যান্সারটা। দেখো এটা হচ্ছে বেগ। আয়তন মিটার, ঠিক আছে? বেগ একক মিটার বা সেকেন্ড, ঠিক আছে? ঘনত্ব চাপ একক কেজি মিটার। তো এগুলো তো একটু তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এগুলো নিয়ে একটু ডিটেলসে আমরা এত আলোচনা করবো না, এগুলো একটু দেখে নেবে তোমরা। আর দেখো প্রথম কথা হচ্ছে আমাদের একটা ব্যাচ আছে, ঠিক আছে? 349টা প্রাইস, তো এই ব্যাচটা নিয়ে নিতে পারো, ঠিক আছে? কী কী আছে তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে। এরপর আমাদের একটা পিডিএফ ব্যাচ আছে, মাত্র 149 টাকা। তো এই ব্যাচ থেকেও তোমরা প্রিপারেশন করতে পারো খুব ভালোভাবে। আর পিডিএফ ব্যাচের ছেলেদেরকেও বলা হচ্ছে যে আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন হবে। সেখানেও তোমাদের পিডিএফ ব্যাচের সাথে সাথে এই প্র্যাকটিস সেটের যেই কোশ্চেন্সগুলো আছে সেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টস প্লাস সব কিছু দেওয়া হবে। নোটসটা তোমরা ওখান থেকে তুলে নেবে, সেখানে এই গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে। এখানে যেমন প্র্যাকটিস সেটের অপশানগুলো সলিউশন করছি, আর কিছু এই কোশ্চেনটার সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে। সেই পয়েন্টগুলো যেমন কালকে সেকেন্ড ক্লাস আমি করেছিলাম, সেকেন্ড ক্লাসটা যেমন করে দেওয়া হয়েছিল সেরকমই তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, ঠিক আছে? আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবো না, মানে এরপর গুরুত্বপূর্ণ পয়েন্টটা গ্রুপেই দেওয়া হবে, মানে আমাদের চ্যানেলেতে। নিচের মান, নিচের কোণ, নিচের কোণ ভৌতিক রাশির একক মিটার বা জুল, ঠিক আছে? তো এটার অ্যান্সার কোনটা হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কার্য, ঠিক আছে? এরপরে তোমরা একটু ডিটেলসটা এগুলো দেখে নেবে। তো এইগুলো ডিটেলসটা একটু তোমরা দেখে নাও, ঠিক আছে?
এরপর দেখো পরবর্তী, না জীবন্ত ও প্রাণীদের অধ্যয়নে যে বিজ্ঞানের শাখা ব্যবহৃত হয় তা কোনটি? তা আমাদের এটা কোনটা হবে? জীবন বিজ্ঞান, কারণ জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা যেই অধ্যয়নে যে শাখাটা ব্যবহৃত হয়ে থাকে, দেখো জীবন বিজ্ঞান প্রাণীর অধ্যয়নের জন্য যে বিজ্ঞানের শাখা ব্যবহৃত হয়ে থাকে, তো জীবন বিজ্ঞানই হবে, এটা তোমরা জানো, এটা ভাই সবাই পড়ে এসছো 10 তে, ঠিক আছে? তো এটার অ্যান্সার অপশন বি হয়ে যাচ্ছে। দেখো পরবর্তী, জীবন বিজ্ঞান হয়ে গেল রাসায়ন পদার্থ যৌগের প্রতিক্রিয়ার অধ্যয়নকে, আর জীবন বিজ্ঞান জীবন্ত প্রাণী উদ্ভিদের অধ্যয়নকে, পদার্থবিদ্যা শক্তি ও পদার্থের অধ্যয়নকে, ভূগোল হচ্ছে পৃথিবী ও পরিবেশের যে সমস্ত পড়াশোনা আছে সেগুলোকে, ঠিক আছে? তো এগুলো একটু দেখে নাও তোমরা। এরপর দেখো 7 নম্বর, না তো হচ্ছে প্রাণী বিজ্ঞানের অধ্যয়নে কোনটি নির্দেশ করে? তো প্রাণী বিজ্ঞানের এখানে অধ্যয়নটি কোনটি নির্দেশ করে, ঠিক আছে? চলো আমরা দেখে নিই একটু। এটা হচ্ছে অপশন এ আমাদের প্রাণীদের বিভিন্ন দিকের অধ্যয়ন। তাহলে যে প্রাণী বিজ্ঞানের বিভিন্ন ধরনের জীবিত ও মৃত প্রাণীদের অধ্যয়ন হয়। উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদের গঠন ও কার্যকলাপের অধ্যয়ন। আর পিপাড়ি বিজ্ঞান, পিপাড়ি বিজ্ঞান হচ্ছে পিঁপড়ার অধ্যয়ন। আর ছত্রাক বিজ্ঞান ছত্রাকের অধ্যয়ন, ঠিক আছে? তো এগুলো একটু তোমরা দেখে নেবে, বুঝতে পেরেছো? এরপরে এর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তো কিছু কিছু ছিল, তো সেগুলো গ্রুপে আজকে পেয়ে যাবে, তোমরা চিন্তা নেই, গ্রুপে ঠিক পেয়ে যাবে, ক্লাস আপলোড হবে তার 1-2 ঘন্টা বাদ তোমরা এটা ঠিক পেয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো 8 নম্বর কোশ্চেনটা। তো 8 নম্বর কোশ্চেনটা তোমরা একটু চেষ্টা করে বলে দেওয়ার, 8 নম্বরটা আর একটু বলে দেওয়ার চেষ্টা করবে। চলো 9 নম্বরে আসা যাক। 9 নম্বর হচ্ছে আমাদের, এটাও তোমরা একটু হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা একটু তোমরা বলার চেষ্টা করবে, 9টা। এবারে দেখো 10-এরটা দেখো, অ্যারিস্টটলকে জীবনবিজ্ঞান ও প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়, তিনি কোন বিজ্ঞানের প্রথম উপস্থাপন করেছেন, প্রথম মতামত উপস্থাপন করেছিলেন? তো এটার অ্যান্সার তোমরা দিতে পারবে? এটার অ্যান্সার হচ্ছে 10-এরটার অ্যান্সার হচ্ছে আমাদের কি, না অ্যারিস্টটলকে জীবনবিজ্ঞান ও প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়, তিনি কোন বিজ্ঞানের প্রথম মতামত উপস্থাপন করেছিলেন? তো এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন আমাদের এ, ঠিক আছে? উদ্ভিদবিদ্যা ও উদ্ভিদ ও প্রাণীদের বিভিন্ন দিক অ্যারিস্টটল প্রথম উপস্থাপন করেছেন। আর ব্যাকটেরিয়া হাইটেকের শ্রেণীবদ্ধ করেন। আর কোষের গঠন কোষ বিজ্ঞানে হয়, কোষের গঠন কেশ বিজ্ঞান মানব রাজ্য হাইটেকের শ্রেণীভুক্ত, ঠিক আছে? মানবরা রাজ্য। তো এগুলো একটু তোমরা একটু দেখে রাখবে, আর এগুলো নোটস করবে, ঠিক আছে? যেগুলো করানো হচ্ছে সলিউশনগুলো না, সেগুলো অবশ্যই একটু নোটস বানাবে, নোটস বানানোর চেষ্টা করবে পুরোটা, ঠিক আছে? এরপর দেখো পরবর্তী, যেটা হচ্ছে আমাদের 11 নম্বর, বিশ্বে উপস্থিত সব কিছু যার ভর আছে এবং স্থান দখল করে তাকে কি বলা হয়? ঠিক আছে? বিশ্বে উপস্থিত সব কিছু যার ভর আছে এবং স্থান দখল করে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তো এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের পদার্থ, ঠিক আছে? এরপর দেখো শক্তি। শক্তি হচ্ছে পদার্থের কাজ করার ক্ষমতা। শক্তি কিনা পদার্থের কাজ করার ক্ষমতা, মানে ধরো তুমি কোনো একটা কাজ করছো, তো যে কাজ করার ক্ষমতাটা সেটাকে আমাদের শক্তি বলা হচ্ছে, ঠিক আছে? এবার দেখো পদার্থ, ভর আছে এবং স্থান দখল করে। তাপ কি না পদার্থের অনুগতিত দ্বারা নির্ধারিত। বেগ কি না পদার্থের গতির পরিমাণ, সেটাকে আমাদের বেগ বলা হয়। বেগ জিনিসটা কি তোমরা জানো? যে বেগ জিনিসটা ধরো এখান দিয়ে আছো, তুমি ধরো এখানে চলে এলে, ঠিক আছে? তো এটা বেগ করে এলে বা গতি করে এলে, ঠিক আছে? কিছু না কিছু তো করে এলে, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে? চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো 12 নম্বর কি, না যে পদার্থের আয়তন এবং আকৃতি উভয়ই নির্দিষ্ট তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তো এটার 12টার অ্যান্সার কী হবে বলো? আচ্ছা কঠিন, ঠিক আছে? কঠিন কি না, কঠিন হচ্ছে আয়তন ও আকৃতি নির্দিষ্ট, যেমন পাথর আর লোহার রড। তাহলে কঠিন জিনিসটা কি? দেখো একটা জিনিস তোমাদেরকে বোঝার চেষ্টা করাচ্ছি, আমি বোঝানোর চেষ্টা করবো, দাঁড়াও, স্লাইড ইউজ করতে হবে একটা। দেখো এটা হচ্ছে আমাদের একটা গোল জিনিস, ঠিক আছে? এটা আমাদের পাথর, ঠিক আছে? তো এটা আমাদের কি, একটা পাথর। এরপর দেখো এই পাথরটার উপর যদি আমি কোনো কিছু যদি আঘাত করি বা থালায় করি, বা থালা, ধরো আমার কাছে একটা থালা আছে, এরকম একটা থালা, এই থালাটাই করে কী করি আমি, ধরো কোনো কিছু যদি আওয়াজ করি বা লোহাই করে যদি আওয়াজ করে দিই, ধরো এটা আমার একটা লোহা, ঠিক আছে? তো এই লোহাটাতে যদি আমি আঘাত করে দেবে, লোহাটা কী হবে? ঠং করে আওয়াজ উঠবে। কঠিনের শব্দের তরঙ্গ, শব্দের যে আওয়াজটা সেটা সব থেকে বেশি হবে, ঠিক আছে? কঠিনের মধ্যে শব্দ বেশি হয়, এটা তোমরা জানো, কারণটা কি? আর এই সমস্ত দেখো কঠিনের মধ্যে সব থেকে, মানে যে জিনিসগুলো বললাম না, সেই জিনিসগুলোর আওয়াজ সম্পর্ক সমস্ত বেশি হয়, ঠিক আছে? এবারে এখানে কি বলেছে দেখো, এখানে জিনিসটা কি বলেছে, না কঠিন আয়তন ও আকৃতি নির্দিষ্ট, যেমন পাথর ও লোহার রড। এদের কি হয়, পাথর ও লোহার রড, কঠিন তো এরা পাথরটাও কিন্তু কঠিন, পাথরটা থোড়ি মানে পরে বেরিয়ে যাবে এরকম তো না, পাথরটা কিন্তু একটা আকৃতি কিন্তু এদের সমান থাকে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে কঠিন। এরপর দেখো লোহার রড, লোহার রডের নির্দিষ্ট একটা থাকে, যে এত লম্বাটা ধরো হলো, ঠিক আছে? তো এই যে এত লম্বাটা হলো, এটার কিন্তু নির্দিষ্ট আছে, এটা কি থোড়ি তোমাদের এত বড় হয়ে যাবে, পরে বেড়ে যাবে এমনটা তো না। লোহার একটা নির্দিষ্ট মাপ থাকে, পাথরেরও একটা নির্দিষ্ট মাপই থাকে। তো কঠিন যে কোনো জিনিস, কঠিনের কী থাকে, কঠিনের নির্দিষ্ট মাপ থাকে। এরপর দেখো তরলটা একটু বোঝানোর চেষ্টা করব, কঠিনটা বুঝতে পারলে। এরপর ধরো তরলটা একটু বোঝো, তরলটা একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। এখানে দেখো শুধু পয়েন্টগুলো যে বলে দেবো তা না, বোঝানো হবে তোমাদের, চাপ নেই, বুঝতে পারলে ভালো জিনিস। বাট ব্যাচেতে যেরকম ভালো করে বুঝিয়েছিলাম না তোমাদেরকে, সেটা কি আর বুঝতে পারবে এখানে? ওখানে এক একটা জিনিস বোঝাতে আমাদের প্রচুর সময় লেগেছে। ধরো নভেম্বর মাস থেকে আমরা শুরু করেছি,
তো সেখানে প্রচুর ডিটেলস ছিল। এরপর দেখো এখানে একটা জিনিস যেটা হচ্ছে এখানে জল আছে, ঠিক আছে, এখানে কী আছে আমাদের জল আছে, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো এটার মধ্যে আমাদের কী আছে, জল আছে। এরপর ধরো এইটা যে জলটা আছে, জলটা কী হয়ে থাকে, এটার কোনো নির্দিষ্ট আয়তন আছে? আগে বলো তরলের কোনো নির্দিষ্ট আয়তন আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না, এটা বলতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তাহলে দেখো তরল কি না, আয়তন নির্দিষ্ট, আকৃতি অনির্দিষ্ট, ঠিক আছে। আকৃতি, আয়তন, ধরো তরলটা, মানে তোমাদেরকে এতক্ষণ ধরে তোমাদের এটা বলতে বললাম, তোমরা বলেছো না কিনা জানি না। দেখো প্রথম কথা হচ্ছে এটা নির্দিষ্ট কেন, সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো নির্দিষ্ট কেন শিবুদা, দেখো নির্দিষ্ট এই কারণে, ধরো এটা একটা গ্লাসটা আমার, এটা একটা গ্লাস আছে, ঠিক আছে। তারা ছবিটা ঠিক করে আঁকতে হবে, না তোমরা বুঝতে পারবে না। চলো চলো, এই যে গ্লাসটা আমার, ঠিক আছে, তো এটা গ্লাসটা, ঠিক আছে। এরপরে ধরো এই গ্লাসটার মধ্যে যদি আমি জল ঢালি, ঠিক আছে, এই গ্লাসটার মধ্যে এর তিরিকা দাঁড়াবে, এই গ্লাসটার মধ্যে ধরো আমি জল দিচ্ছি, ঠিক আছে। তো এটার কিন্তু আয়তনটা, মানে যে এরিয়াটা, মানে যে ধরো এই যে জিনিসটা, তোমাদের কোথায় গেল স্লাইডটা, এই যে দেখো আয়তনটা কিন্তু নির্দিষ্ট, কিন্তু আকৃতি কিন্তু অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট না, ঠিক আছে। এরপরে দেখো এই আকৃতি কিন্তু এর নির্দিষ্ট না, বুঝতে পেরেছো। তরলের আয়তন কি, তরলের আয়তন হচ্ছে আমাদের কি না নির্দিষ্ট। কেন নির্দিষ্ট বললাম, ঠিক আছে, আয়তন কিন্তু এর নির্দিষ্ট, কিন্তু এর আকৃতি নির্দিষ্ট না। কোনো আকার টাকার জলের আকার কিন্তু হয় না, বুঝতে পেরেছো। জলটা কি, ধরো পাথরটা তো এরকম চারকোনা হবে, কিন্তু এর আকৃতি কি ওরকম কিছু হবে, হবে না। কিন্তু এর আয়তন, মানে এই এরিয়া ধরে যে জিনিসগুলো ধরো রয়েছে, ঠিক আছে, আয়তন বলছো, ম্যাথ তো পড়েছো, জানো, ভালো করে জানো যে কি বলতে চাইছি আমি। তো ওই আয়তনটা কিন্তু এর নির্দিষ্ট না, বুঝতে পেরেছো আশা করছি। ম্যাথ তো পড়েছো ভাই, মেনসুরেশনের ক্লাস তো করেছো, এরপরে তো বুঝতে পারছো যে আমি কি বলতে কি চাইছি। এরপর দেখো, আশা করছি বোঝাতে পারলাম। আর গ্যাসের হচ্ছে আয়তন আকৃতি উভয়ই অনির্দিষ্ট। গ্যাসটা এরপরে দেখো বোঝার চেষ্টা করো, গ্যাসটা কী হতে পারে। গ্যাসেরটা দেখো, গ্যাসেরটা আবার বোঝার চেষ্টা করো বিষয়টা, ঠিক আছে। গ্যাস ধরো আমার একটা ঘর আছে, ঠিক আছে, এটা আমার রুমটা, তো এখানে দেখো ছেড়ে দিলাম। এবার গ্যাসের আকৃতিও নেই, আর এটা মানে কতটা নির্দিষ্ট আছে তাও জানি না, আয়তনও কিছু নেই, আর এর কোনো কিছু নেই, ঠিক আছে। তো বুঝতে পেরেছি আমি কি বলতে, প্লাজমা উত্তেজিত অবস্থার পদার্থ। তো এটা কিছু জানার কিছু দরকার নেই, উত্তেজিত মানে বুঝতেই পেরে গেছো। চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো এরপর হচ্ছে আমাদের 13 নম্বর। 13 নম্বর কি না, পদার্থের আয়তন নির্দিষ্ট এবং আকৃতি নির্দিষ্ট তাকে কি বলা হয়, ঠিক আছে। তো এটাকে কি বলা হচ্ছে আমাদের, এটাকে আমাদের তরল বলা হচ্ছে, ঠিক আছে। তরল কিনা কঠিন, আয়তন আকৃতি নির্দিষ্ট, এই যে এখানটাতে করলাম না তোমাদেরকে ওইটাই। দেখো এই যে কি বললাম, যে তরলের আয়তন নির্দিষ্ট এবং আকৃতি অনির্দিষ্ট। তো এখানে কি বলেছে কোশ্চেনটা, যে যে পদার্থের আয়তন নির্দিষ্ট এবং আকৃতি অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট না, তাকে কি বলা হয়, তাহলে তাকে কি বলা হচ্ছে আমাদের তরল বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি, ঠিক আছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে বিষয়টা আমি কি বোঝালাম এতক্ষণ ধরে। আর তরল কি, তরল হচ্ছে আয়তন, এটা দেখালাম। এবারে গ্যাস আয়তন আকৃতি উভয় নির্দিষ্ট, এটা দেখার দরকার নেই, বা এই সরি দেখার দরকার নেই বলছি, মানে সবটা দেখে নাও। এটাই বুঝালাম একটু আগে ভালো করে, আশা করছি বুঝতে পেরেছো ভাই। বাট এখানে তো সব স্লাইডে প্রচুর স্লাইড হয়ে যাবে, ছবি ছাপা এত আনি না। প্র্যাকটিস সেটে ছবি আর ইউজ করবো না, তোমাদের বলে দিলাম। প্র্যাকটিস সেটে এরকমই টুকটাক করে বোঝানোর চেষ্টা করবো, যদি বুঝতে পারো খুব ভালো জিনিস। আর যদি না বুঝতে পারো, যদি চাও যে শিবুদার কাছে ভালো করে পড়বো, তাহলে আমাদের ব্যাচ আছে, ব্যাচে যেয়ে জয়েন হতে পারো, দেখতে পারো, ভিডিও দেখে আসতে পারো। মানে ব্যাচটা নেওয়ার পর ঠকবে না, এটুকু গ্যারেন্টি তৈরি হলো আমার, যে 100% গ্যারেন্টি ব্যাচটা নিয়ে কেউ ঠকবে না। যে ভুল ভাল আমরা দেখে চলে এসেছি ব্যাচে, কিচ্ছু নেই, এটা হবে না, গ্যারেন্টি রইলাম। এরপরে দেখো, যে পদার্থের আয়তন আকৃতি উভয়ই অনির্দিষ্ট তাকে কী বলা হয়। তো এই মাত্র তোমাদেরকে আমি করালাম একটু আগে, ঠিক আছে। তো এটাকে কী বলে তোমরা একটু হোমওয়ার্ক, এটা দিয়ে দিলাম হোমওয়ার্ক, এই মাত্র পড়িয়েছি আমি তোমাদেরকে ভাই, হোমওয়ার্ক দিয়ে দিলাম। এরপর চলো 15 নম্বরে কোশ্চেন, না কঠিন পদার্থের তরল অবস্থায় রূপান্তরকে কী বলা হয়, এটাও তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিলাম, ঠিক আছে। না এটা আমি বলিনি। তো এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের গলন, ঠিক আছে। গলন কিনা কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তন হয়, অর্ধপ্রাপ্ত কঠিন সরাসরি গ্যাসে পরিবর্তন হয়, বাষ্পীভবন তরল থেকে গ্যাসে পরিবর্তন হয়, ঘনীভবন গ্যাস থেকে তরলে পরিবর্তন হয়। বা এটা সবাই নোটস করে রাখবে, সবার আগে আমি বলে দিচ্ছি, এটা স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2024-এ এসেছিলো, 2024-এ এসেছিলো এটা, 2024-এ এখান থেকে একটা করে কোশ্চেন এসেছিলো প্রত্যেকটা শিফটে, প্রায় শিফটে। তো এটা একটু দেখে রাখবে, এই সেটটা একটু দেখে রাখবে, ঠিক আছে। তো এই ছিল 25টা কোশ্চেন্স, এই সরি 15টা কোশ্চেন্স, ভুল বলে দিলাম, 15টা কোশ্চেন্স, ঠিক আছে। এরপর দেখো কোথায় তোমরা পাবে এর কমপ্লিট ডিটেলস, মানে ধরো সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদেরকে বললাম না। ক্লাসে তো ধরো আমি কোনো রকম উল্টোপাল্টা বেশি কথা বলি না তোমাদের, মানে তোমরা জানো যে সুবিধা ক্লাসে ডিটেলস বলে, বা কখনো কখনো একটু মানে দরকারি কথাগুলো বলে থাকে, তাছাড়া তো আমি উল্টোপাল্টা বলি না। তো সেই খাতিরে তোমাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো এই চ্যানেলে পেয়ে যাবে, দ্য ফার্স্টেস্ট একাডেমি হোয়াটসঅ্যাপ চ্যানেল ভাই, ডেলি দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা জানো যে সুবিধা প্রতিদিন দিয়ে দিচ্ছে, এমনটা না একদিন ক্লাস করিয়ে দিয়ে দিয়েছি তা না,
তো ম্যাথ তো এগুলো তো সলভ করাবো, তো সলভ তো করাবো, মানে এই না যে তোমাদেরকে ফর্মুলা বলবো না। এরপর দেখো তোমরা যেখানে পড়ছো সেখানে হয়তো ফর্মুলা বলেনি, তাহলে তোমরা করতে পারবে না, কিন্তু আমরা কি চাইবো যে তোমাদেরকে এখানে ফর্মুলাটা বলে দিই, ঠিক আছে। তো দেখো এখানে আমরা ফর্মুলাটাও বলে দেবো, ঠিক আছে। দেখো প্রথমে দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তনের ফর্মুলা কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। বেগ কি? স্থানচ্যুতি বাই সময় বা বাজিত সময়। ত্বরণ কি? বেগের পরিবর্তন বাই সময়। বল কি? বল হচ্ছে ভর গুণিত ত্বরণ। কাজ কি? বল গুণিত স্থানচ্যুতি। ক্ষমতা কি? কাজ গুণিত সময়। এর একটু দেখে চাপ হচ্ছে বল গুণিত ক্ষেত্রফল, ঘনত্ব কি? ভর গুণিত ভর ভাজিত আয়তন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলাগুলো অবশ্যই নোটস করে নেবে, কারণ এই ফর্মুলা থেকে তোমরা ম্যাথটা সলভ করতে পারো। ফিজিক্সের যে ম্যাথগুলো থাকে সেগুলো সলভ করতে পারবে, ঠিক আছে। তো মেনলি হচ্ছে আমরা কোশ্চেন্সে যাই, ঠিক আছে। আর আশা করছি কালকে তোমাদের হোলি ছিল, হোলি তোমাদেরকে আমি একটা গ্রুপে মেসেজও দিয়েছিলাম, একটু দেখে শুনে করেছো, খুব ভালো জিনিস যারা করেছো। চলো প্রথম কথা হচ্ছে এবার আমাদের সেটে যাই। তো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে না, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 6 মিটার ও প্রস্থ 3 মিটার, ক্ষেত্রফল তাহলে কত? তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম তোমাদেরকে আমি? ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দেখো ফর্মুলা এসো, ফর্মুলা ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে আমাদের বলো? ক্ষেত্রফল সমান আমাদের কি হবে? ক্ষেত্রফল সমান আমাদের কি হবে বলো? এই যে ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল সমান আমাদের কি হবে বলো তোমরা? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দেখো এইখানটা এসো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা কি করবো? দৈর্ঘ্য সমান আমাদের কত আছে ভাই? 6, আর প্রস্থ সমান কত আছে? 3। তাহলে 3 গুণিত 6 সমান কত হবে বলো আমাকে? বলো 3 6 18 দাদা। তাহলে 3 6 কত হচ্ছে আমাদের? 3 6 18। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। তাহলে বুঝতে পেরেছো না? আরেকবার ভালো করে পেজে করবো দেখো। তাহলে আমাদের আশা করছি এটা বুঝতে পেরেছো ভাই, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী দেখো, এরপর কি বলেছে আমাদের 2 নম্বর প্রশ্ন, কি বলেছে? দৈর্ঘ্য 5 মিটার, ঠিক আছে, আর প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার, তাহলে আয়তন কত? আয়তন কত? তার আয়তনের ফর্মুলা কি বলেছে আমাদের? আয়তনে চলো, আয়তন বলেছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আয়তনের ফর্মুলা কি বলেছে না? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে। তাহলে আয়তনের ফর্মুলা আমাদেরকে কি বলছে বলো? আয়তনের ফর্মুলা আমাদেরকে কি বলছে? এটা মুছে দিই, এটা নোটস বানাবে, ঠিক আছে। ফর্মুলা দেখাবার কোশ্চেন সলভ করবে, চিন্তা নেই। একটা হয়েছে, এরপর দেখো আমাদের আয়তনের ফর্মুলাগুলো যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে। তাহলে ফর্মুলা দিয়ে আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য কি আছে আমাদের বলো একবার? দৈর্ঘ্য আছে 5, ঠিক আছে, দৈর্ঘ্য আছে আমাদের 5, আর 5 তারপর 5 দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আমার সাথে করো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। প্রস্থ কত আছে? 2, এবার উচ্চতা কত আছে? 1। তাহলে 5 দুগুণে 10 সমান 5 দুগুণে কত হচ্ছে? 10। 10 গুণিত 1 সমান কত? 10 একে 10, তাহলে 10 মিটার, ঠিক আছে, হ্যাঁ কি না? এই 10 ঘন মিটার হয়ে গেল, হ্যাঁ কি না? অ্যান্সার বেরিয়ে গেল, হ্যাঁ কি না? বেরিয়ে গেল, ঠিক আছে। চলো পরবর্তীতে যা যাক। এরপরে দেখো 3 নম্বর। 3 নম্বর কি হচ্ছে আমাদের? একটি বস্তু 20 মিটার একটি বস্তু 20 মিটার পথ 4 সেকেন্ডে অতিক্রমণ করে, তাহলে বেগ কত? এরপর বেগ চেয়েছে আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ কি না? বেগ চেয়েছে, তাহলে বেগের ফর্মুলা দাদা কি হবে? বেগের ফর্মুলা দেখো এবারে। দেখো এই ফর্মুলাগুলো তোমাদেরকে বলছি, ফর্মুলাগুলো খুব নোটস করবে, ঠিক আছে। ফর্মুলাগুলো নোটস করার এটাই কারণ যে যখন কোনো কোশ্চেন থাকবে সেটা তোমরা আসান তারিখে সলভ করতে পারবে, হ্যাঁ কি না? করতে পারবে। তাহলে দেখো যেমন আগের কোশ্চেনটা আমরা সলভ করলাম, ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে। আয়তন কি না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, একটা করতে পারলাম। এরপর দেখো বেগের ফর্মুলা, ঠিক আছে। তাহলে দুটো আমাদের হয়ে গেলো। এবারে বেগের ফর্মুলা, বেগ কি বলেছে? বেগের কি? স্থানচ্যুতি ভাজিত সময়। তাহলে বেগ কোথায় গেল? এই তো এখানে কি বলেছে? বেগ হচ্ছে আমাদের স্থানচ্যুতি ভাজিত সময়, ঠিক আছে। তাহলে দেখো আমার সাথে রিপিট করো যে বেগ কি? স্থানচ্যুতি বাই সময়। বেগ কি? স্থানচ্যুতি বাই সময় বা ভাজিত সময়, ঠিক আছে। বেগ চ্যুতি কি? সূত্র কি? বেগ চ্যুতি কি বলো? বেগের এই 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে? বেগ সমান কি? স্থানচ্যুতি ভাজিত সময় বা বাই সময়, ঠিক আছে, মানে বাই মানে ভাজিত হবে। তো দেখো বেগ কি? স্থানচ্যুতি ভাজিত সময়। বেগ কি? স্থানচ্যুতি ভাজিত সময়। এরকম করে রিপিট করো, ঠিক আছে, আমার সাথে সাথে রিপিট করো, তাহলে তো আরামসে হবে না। এরপর দেখো 20 কি? এবার আমরা দেখো তাহলে এটা ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমাদের বেগ চেয়েছে। বেগ কি? স্থানচ্যুতি, একটি বস্তু মিটার পথ সে অতিক্রমণ, ঠিক আছে। তাহলে স্থানচ্যুতি, ঠিক আছে, স্থানচ্যুতি আমাদের কথা হবে ভাই 20, ঠিক আছে। তাহলে 20 ভাজিত 4, ঠিক আছে, 20 ভাজিত 4 করবো, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ কি না? বেরিয়ে যাবে। আশা করছি তোমরা ভাই বুঝতে পারছো, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তাহলে আমি এবার সলভ করে দিই তোমাদেরকে, যেমন বললাম যে 20 এবারে 4 দিয়ে ভাগ দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমি সলভটা করে দিই। তাহলে 20 ভাজিত 4, আর 4 5 কত হয়ে যাবে আমাদের? 20। তাহলে অ্যান্সার সমান আমাদের কত হচ্ছে? 4 ভাজিত 4 দিয়ে ভাগ দিলে আমাদের অ্যান্সার 4 5 20 হচ্ছে, জানো। তাহলে অ্যান্সার সমান আমাদের কত হচ্ছে ভাই? 4 5 20। তাহলে অ্যান্সার সমান আমাদের কি হচ্ছে? 3 এরটা 5, অপশন বি, ঠিক আছে, অপশন বি।
কী করে হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আরেকবার দেখে দিচ্ছি দরকার পড়লে। দেখো আমাদের এখানে এসো, স্লাইডে এসো, কী বলেছে আমাদের, কী বলেছে সূত্র, কী বললাম তোমাদেরকে আমি, সূত্রটাও লিখবো এরপরে। দেখো সূত্রটা আমাদের কী বলেছে, স্থান বেগ সমান কী বলেছে, স্থানচ্যুতি বাহিত সময়। তাহলে সমান দাও আমরা 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের কত হবে, 4 5 20 হচ্ছে, হ্যাঁ কি না, 4 5 20, তাহলে 5 মিটার বাই সেকেন্ড। অ্যান্সার তো এটাই আসবে, হ্যাঁ কি না, হ্যাঁ। তাহলে অ্যান্সার আমাদের কত হয়েছে ভাই, অপশন বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। দেখো এরকম প্র্যাকটিস সেট খুব কমই ইউটিউব চ্যানেলে পাবে ভাই, সিরিয়াস, একদম ইউটিউবে দবদবা বলে দিলাম যে এরকম প্র্যাকটিস সেট তোমরা খুব কমই পাবে, এটা একদম সত্য কথা। যেখানে খুশি তোমরা দেখতে পারো যে গুরুত্বপূর্ণ পয়েন্টসের সাথেও তোমাদেরকে সলিউশন করাচ্ছে, এরকম কেউ করাবে না, কিন্তু আমরা করাচ্ছি ভাই, সিরিয়াস। তো তোমরা করতে পারো, কন্টিনিউ করতে পারো। এরপর দেখো আবারটাতে যাবো, কিন্তু প্রত্যেকটা ফর্মুলা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে, প্রতিটা ফর্মুলা, নাহলে তোমরা ফর্মুলা ইউজ কী করে করতে হয় তোমরা তো বুঝতে পারবে না। ইউজ যে কীভাবে করতে হয় সেটা তো আমি দেখাবো, হ্যাঁ কি না। সবাই তো ফর্মুলা তো রাটিয়ে দিয়ে চলে যায় যে এটা এটা মুখস্থ করে এটা এটা হয়ে যাবে, কিন্তু ইউজ, ফর্মুলার প্রতিটা পার্টসের ইউজ, প্রতিটা জিনিসের ইউজ কী করে করতে হয় সেটা তো কেউ শেখায় না, সেটা কেউ শেখায় না ভাই, সিরিয়াস। তো এটা আমি তোমাদেরকে শেখাবো। ক্লাস টেনতে তোমরা ফিজিক্স করেছো কি জানি না, ঠিক আছে, ফিজিক্স যদি নাও করে থাকো তো আমি তোমাদেরকে বলছি ফিজিক্স তোমাদের হয়ে যাবে, চিন্তা করো না, বুঝতে পেরেছো, ফিজিক্স আমি করিয়ে দেবো। তো এগুলো সলভ করার চেষ্টা করো। তোমরা ছোটো মানে ভেবেছো যে দাদা ফিজিক্স আমাদের কিছু হয়নি, কি করব, প্রথমে ভিডিওতে অনেকে দেখা হয়েছে স্কিপ করে গেছে, কিন্তু এতদূর যারা এসছে তারা ঠিক বুঝতে পারো যে ফিজিক্স তাদের কিছু, তার সাথে কোনো যায় আসে না কি হয়েছে না হয়েছে, কিন্তু এটাতে তাদের হয়ে যাবে, ঠিক আছে। দেখো একটি বস্তুর বেগ 2 মিটার বাই সেকেন্ড থেকে 10 মিটার বাই সেকেন্ড হয়, 4 সেকেন্ডে ত্বরণ কত হবে, 4 সেকেন্ড হয়, তবে ত্বরণ কত হবে, কোশ্চেনটা বুঝতে পেরেছো। এরপরে দেখো এটা সলিউশন করবো, ঠিক আছে, এটা সলিউশন কী করে করবো, এটা ফর্মুলাতে যাবো এরপরে। 4 নম্বর ফর্মুলা কী ছিল আমাদের, যে ত্বরণ, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তন বাজিত সময়, এটা দিয়েছে বেগ পরিবর্তন বাজিত সময়, হ্যাঁ কি না, হ্যাঁ। এরপরে চলো আমরা তাহলে যাই, বেগ পরিবর্তন বাজিত সময়, তাহলে এটা দেখো এটা কী হবে, যে একটি 2 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ডে 4 সেকেন্ডে হয়, তবে ত্বরণ কত হবে। তাহলে এটা কীভাবে সলভ করবো, দেখো এটা হচ্ছে আমাদের 10 - 2, ঠিক আছে, 10 - 2 ভাজিত ভাজিত কত হবে 4, ঠিক আছে, তাহলে -2 করে দিলে কত হবে আমাদের, এখানটাতে আসি, দেখো এখানটাতে আসি কী হবে, 10 ভাজিত 4, সরি 2, একটু মিস্টেক হয়ে যাচ্ছে ধরো, সমান দিবে 10 সমান দিবে দিয়ে 10 - 2 দিয়ে ভাজিত 4, তাহলে -2 করলে কত হয়ে যাবে আমাদের, 10 - 2 সমান কত হয়ে যাবে 8, আর 8 দিয়ে যদি ভাজিত দিই তাহলে 4 দিয়ে যদি ভাগ দিই, 4 একে যায় 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার সমান কত হয়ে যাবে আমাদের 2 হয়ে যাচ্ছে, আরামসে বেরোচ্ছে না 2 বেরোচ্ছে, তাহলে 2 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটার অ্যান্সার কী হবে, 2 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। তাহলে কত আসানিতে দেখো বুঝিয়ে দিলাম। তাহলে তোমরা যে বলো ফিজিক্স হচ্ছে না দাদা, এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে, কিছু যাই আসে না ভাই, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের আমাদের একটা ব্যাচ আছে, ঠিক আছে, আমাদের একটা ব্যাচ আছে আর্মি জিডি টিডিএন ডাব্লিউএমপি, এটা ফাউন্ডেশন ব্যাচ ভাই, ঠিক আছে। তো এখানে অনেক ছেলেদেরকে যেটা করানো হয় বলা হয়েছে রিভিশন টাইপের, বা বলতে পারো নতুন থেকে সিলেবাসটা আবার আমরা শুরু করে দেবো, ঠিক আছে। সমস্ত চ্যাপ্টারের ওয়ান শট, মানে বলতে পারো একটা ভিডিওর মাধ্যমে 3-4 ঘন্টা মিলিয়ে একটা ওয়ান শট লাগিয়ে দেবো পুরো ক্লাসের, ঠিক আছে, এরকম করে আমরা সমস্তটা করাবো। তো এটা তোমরা ব্যাচটা নিতে পারো, তোমাদের আরেকবার সবটা পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস আছে, আমাদের পিডিএফ নোটস আছে, তারপরে অল সাবজেক্ট ক্লাসে পিডিএফ নোটস আছে, 20টা মক টেস্ট আছে, 1 এর ভ্যালিডিটি। তো তোমরা এবার সবার স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও, প্রাইস মাত্র 349 টাকা, ঠিক আছে, প্রাইস মাত্র 349 টাকা। আর এরকম সুন্দরভাবে পড়ানো আছে, ঠিক আছে। তো জিকেটা একবার পুরোটা সবাই রিকোয়েস্ট করেছে দাদা জিকেটা একবার পড়িয়ে দাও, কারণ জিএসে তো আমি ফিজিক্স পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো বায়োলজি সবাই বলছে থাক, যেটা জিকেটা ভালো করে পড়িয়ে দাও সবটাই। তো আমরা যেই চ্যাপ্টারগুলো অলরেডি এক্সামে আসে খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, প্রথম কথা শুনে নাও, যে চ্যাপ্টারগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট 44 থেকে 45টা চ্যাপ্টার থেকে বারবার কোশ্চেন থেকে থাকে, তো সেই চ্যাপ্টারগুলো পুরোটা কী করবো আমরা একবার পুরো কমপ্লিট লাগিয়ে দেবো, ঠিক আছে। তো জয়েন হয়ে যেতে পারো, লাইভ রেকর্ডেড ক্লাস যাই হোক সেটা আবার জয়েন হয়ে দেখতে পারো তোমরা, ঠিক আছে। চলো এবার পরবর্তী যা যাক, পরবর্তী কী বলেছে 5 নম্বর, ভর কি আমাদের 3 কেজি ও ত্বরণ আমাদের 4 মিটার, ঠিক আছে। 4 মিটার বাই সেকেন্ড হলে তাহলে বল কত হবে, তাহলে বল সমান কত, আমরা বলে যাবো এরপরে আমরা। তাহলে বল সমান কী বলেছে, বল হচ্ছে ভর গণিত ত্বরণ, বল কী বলেছে আমাদের, বল সমান কি ভর গণিত ত্বরণ, ঠিক আছে, বল সমান কি ভর গণিত ত্বরণ, বল সমান কি ভর গণিত ত্বরণ। তাহলে আমরা এবার এটা সলভ করতে পারবো আশা করছি, বুঝেছিল আমাদের। তাহলে বল সমান কি ভর গণিত ত্বরণ, ঠিক আছে, তাহলে বল সমান কি ভর গণিত ত্বরণ, এটা বারবার রিপিট করো, তাহলে বল
সমান ভর কত আছে, ভর গুণিত ত্বরণ। তাহলে ভর সমান কত আছে, ভর সমান আছে আমাদের কত 3 কেজি, আর ত্বরণ সমান কেজি আছে 4 কেজি। তাহলে ভর কি বলেছে, ভর বল কি বলেছে, বল বলেছে আমাদের ভর গুণিত ত্বরণ, তাহলে গুণিত দিয়ে দিলাম। এরপর আমাদের কি হবে 4 আছে, তাহলে 4 দিয়ে দাও। তাহলে 3 4 সমান কত হবে ভাই, 3 4 সমান 12 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, 3 4 12 হয়ে গেল। তাহলে অ্যান্সার সমান আমাদের কি হচ্ছে 12 নিউটন। বুঝতে পেরেছো না? আরেকবার দেখাচ্ছি, দেখো আরেকবার ভালো করে আমি দেখাচ্ছি। আগে বলো যে আমাদের বল কি বলেছে, বল সমান আমাদের কি বললো, বল সমান কি বললো, বল সমান আমাদের কি বললো না, ভর গণিত ত্বরণ, ত্বরণ বললো, ঠিক আছে, এটা বললো তো। তাহলে দেখো এরপরে আমি তোমাদেরকে একদম পুরো আলোচনা করবো। বল সমান কি হচ্ছে আমাদের এটা, আর ভর সমান কত বলেছে আমাদের বলো, ভর সমান কত বলেছে আমাদের 3, ঠিক আছে 3। এবার ত্বরণ সমান আমাদের কত বলেছে 4, তাহলে 3 গুণিত 4 সমান কত, 3 4 সমান আমাদের 12। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে তো কোনো সমস্যা নেই, পুরো দেখো তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি, দেখো করে দিলাম। তাহলে এখানে কি বলেছে 3 গুণিত 4 সমান 12, 3 কেজি আছে, 3 গুণিত 4 সমান কত গেল 12 হয়ে গেল। আশা করছি দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত যাচ্ছে বলো, আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। তাহলে এরপরে দেখো এই এক ধরু চলে এসেছি আমরা ফর্মুলাতে। তো ফর্মুলা ওয়াইজ করে 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 তোমাদের এই পুরোটা এই ম্যাথ এখান থেকে যা কোশ্চেন্স আছে এটার মধ্যে কভার হয়ে যাবে, ঠিক আছে, এটার মধ্যে তোমাদের কভার হয়ে যাচ্ছে। চলো পরবর্তীতে যা যাক, আবার ফর্মুলাতে আসবো আমরা, আবার প্রতিটা ফর্মুলা দেখাবার করবো, ঠিক আছে ভাই, একদম চিন্তা করো না। চারটা কি বলেছে না, 50 নিউটন বল প্রয়োগে প্রয়োগে বস্তু 3 মিটার সরে যায়, কাজ কত হবে, কাজ, ঠিক আছে। দেখো বল প্রয়োগ করেছে আর বস্তুটা 3 মিটার সরে গেছে, নিউটন বল প্রয়োগ করে, বলটা প্রয়োগ করছে আর বস্তুটা কি হলো সরে গেল, ঠিক আছে। তাহলে তো কাজ তো জিজ্ঞেস করবেই, হ্যাঁ কি না, জিজ্ঞেস করবে। তাহলে এটার ফর্মুলাটা কি বলছো, তাহলে ফর্মুলাটা আমরা দেখে নেবো, হ্যাঁ কি না, দেখে নেবো ভাই। সবটা দেখাচ্ছি, এখন সব দেখাবো, তোমরা চিন্তা একদম করো না, সুবিধা একদম মুখস্থ করে করে হবে না, আমি মুখস্থ সুবিধা একদম করাই না, ঠিক আছে। জিনিসটা বোঝানোর চেষ্টা করে যতটা পারে, সায়েন্স জিনিসটা বোঝানোর চেষ্টা করে। জিকেটা কী হয় তোমাদেরকে মনে রাখা একটু কেস থাকে, জিকেটা মেনলি হচ্ছে রিভিশন, কিন্তু সায়েন্সটা কী হয় একটু বোঝাতে হয় ভাই। তাহলে এই ম্যাথগুলো যদি আমি একটু করে করতে পারি, জানো ফর্মুলা মনে যদি না বলতাম তোমরা কি করতে পারতে না, কোনো দিনই পারতে না, ঠিক আছে। আমি জাস্ট আসতাম 3 4 12 4 বছর এই করে দাম হতো, হয়ে যেত। কিন্তু তোমরা কী করতে, কী করালো রে মাস্টারটা বলা, হ্যাঁ আসলো আর পালিয়ে গেলো। তো এরকম না ভাই, আমি বোঝাই, ঠিক আছে। তোমরা ব্যাচ নিলে বুঝতে পারবে, আমার যদি সায়েন্সের এক দুটো ভিডিও দেখো, মেনলি আমি এখন বলবো ভিডিও দেখে নষ্ট করো না। যদি কেউ ব্যাচ নাও, নোটস পড়ে আছে, নোটসগুলো বানিয়ে নাও, ঠিক আছে। আর মেনলি ভিডিও দেখে নষ্ট করো না, কারণ জিকেটা ধরো আবার শুরু করবো, তো সেখানে একবার আবার আমরা নতুন করে শুরু করবো, কারণ ছেলেদের রিকোয়েস্ট প্রথম আমরা প্রায়োরিটি দিই, সবার আগে ছেলেদের রিকোয়েস্ট, যেটা ছেলেরা বলে দাদা এটা করাও এটা করাও, ছেলেদের রিকোয়েস্টকে আমরা সব থেকে বড় প্রায়োরিটি দিই। আর সবাই ফোন করে, মেন্টরশিপের মতন কাজ করি আমরা ভাই, ব্যাচটার মধ্যে মেন্টরশিপ নেই ঠিকই, যেখানে মেন্টরশিপ দেওয়া নেই, কিন্তু আমরা মেন্টরশিপের মতন কাজ করি ভাই সবার সাথে, ঠিক আছে। মেন্টরশিপ মানে কি দাদা, মেন্টরশিপ মানে তোমরা যখন তখন সবসময় কল করে নিজেদের মেন্টর করে দেওয়া হয়, মেন্টর করে দিই, ঠিক আছে। মেন্টরশিপ মানে বুঝতে পারছো যে কল টল ধরো তোমাকে মানে পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করছি। দেখো মেন্টরশিপ হচ্ছে এমন একটা জিনিস যেটাতে তোমরা কোনো সমস্যা থাকবে তখন তুমি মেন্টরকে ফোন করবে, মেন্টর তোমাদের সবটা বলে দেবে যে এরকম এরকম করে করতে হবে, সবটা তাহলে ঠিক হয়ে যাবে, কাভার এইভাবে হয়ে যাবে, এভাবে হয়ে যাবে। তো ওই কাজটা আমরা করে থাকি ভাই, সিরিয়াস বলছি, ব্যাসটা নিলেই বুঝতে পারবে ভাই, সিরিয়াস। চলো এরপর পরবর্তী ফর্মুলাতে আমরা কি শিখেছিলাম যেন 6 নম্বরটা, ঠিক আছে শিবুদা। তো শিবুদা একটু 6 নম্বরটা আমাদেরকে দেখিয়ে দাও। 6 নম্বরটা আমাদেরকে কী বলেছে, কাজ চেয়েছে শিবুদা। তাহলে কাজের ফর্মুলা কি শিবুদা, বল গুণিত স্থানচ্যুতি। তো হ্যাঁ ভাই, চলো চলো সলভ করে দিই আমি, চলো চলে আসি তাহলে। আগে এখানে করে দিই, তারপর ওখানে একটু ডিটেলসে করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো কাজ কি চেয়েছে, তাহলে কাজ সমান আমাদের কী হচ্ছে, কাজ সমান আমাদের কী বলেছে বলো, একবার নিজেরা বলো। 5 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে বল গুণিত স্থানচ্যুতি, হ্যাঁ কি না স্থানচ্যুতি। তাহলে বল সমান আমাদের কত আছে বলো, 50 আছে, আমার সাথে রিপিট করো, 50 আছে শিবুদা। তাহলে 3 মিটার সরে যায়, তাহলে 50 গুণিত 3 সমান কত হবে আমাদের, 5 3 15 সমান আমাদের কত যাবে শিবুদা, 150 হয়ে যাচ্ছে। তাহলে 150 জুল, বুঝতে পেরেছো, 100% ভাই, 100% বুঝতে পেরেছো তোমরা, অপশান এ হয়ে গেল, ঠিক আছে। চলো পরবর্তী তোমাদেরকে আমি এটা দেখাবো বললাম, তাহলে দেখিয়ে দিই এবার। তাহলে বল কাজ সমান কী হবে বললাম, কাজের ফর্মুলা কী বললাম তোমাদেরকে বলো, কাজ সমান আমি কী বললাম, বল গুণিত স্থানচ্যুতি, ঠিক আছে। তো এটা লিখছি না, এটা দেখে না, বুঝতে পারছো আশা করছি, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। চলো পরবর্তীতে এটা লিখছি না আমি, দেখো বল সমান আমাদের কী বললাম, স্থানচ্যুতি, ঠিক আছে। তাহলে কাজ চেয়েছে আমাদেরকে, কাজ চেয়েছে তো, তাহলে বল ভাই কত ছিল বলো আমাদের, 50 ছিল, হ্যাঁ কি না। আর গণিত চিহ্ন জানো তো ফর্মুলায়, গণিত দিয়ে দাও, এই যে গণিত গণিত নেমে গেলো। এরপর দেখো স্থানচ্যুতি, ঠিক আছে, এই যে স্থানচ্যুতি, ঠিক আছে। তাহলে স্থানচ্যুতি আমাদের কত ছিল জানো, 3 ছিল, ঠিক আছে। তাহলে 5 3 কত বলো, কত হবে, 150 হচ্ছে না বলো, 50, ঠিক আছে। দেখো একটা জিনিস বলে দিই, সবসময় 150 মানে তোমরা এটা করে করতে জানো যে 50 50 থেকে 50, 50 গুণে 100, 50 3 150, এরকম করে করো না। 5 3 15 ডিরেক্ট এসো, ডিরেক্ট যে কোনো সংখ্যা থাকো ভাই, ডিরেক্ট ধরবে সেই সংখ্যাটাকে, ঠিক আছে, সেই সংখ্যাটাকে ডিরেক্ট ধরো,
ধরো আমি 70 গুণিত 7 করলাম, ঠিক আছে, 70 গুণিত 7 সমান কত হবে বলো, 7 7 49 নামিয়ে দেবে, দিয়ে সাইডে একটা শূন্য থাকছে করে দাও, ঠিক আছে। দেখো 7 7 কত হবে বলো, তোমরাই বলো একবার। ধরো এখানে 70 হতো, তাহলে 7 7 কত যাবে আমাদের, 7 7 49 হচ্ছে, হ্যাঁ কি না, 49 হচ্ছে। দেখো 7 7 কত হবে বলো, 7 7 আমাদের 49, তাহলে এই যে জিরোটা যেটা পড়ে থাকছে এই জিরোটা এখানে লাগিয়ে দাও, তাহলে হয়ে গেলো 490, হ্যাঁ কি না। এইভাবে করতে হবে। তো তোমরা একটু এই জিনিসগুলো একটু ধ্যান দিবে, যে জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে 7 7 49, হ্যাঁ শিবুদা, তাহলে একটা শূন্য নামিয়ে দাও, ব্যাস হয়ে গেল সলভ। তেমনই 5 3 15, 15 হচ্ছে, আর একটা শূন্য যেটা বেঁচে থাকছে এখানে নামিয়ে দাও, ব্যাস হয়ে গেল 150। ব্যাস এইভাবে করতে হবে, সিরিয়াস। চলো পরবর্তীতে যাওয়া যাক। তাহলে আমাদের 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 7 নম্বর বলছে 10 জুল, 10 জুল কাজ 5 সেকেন্ড সম্পূর্ণ করে, মানে 5 সেকেন্ডে সম্পূর্ণ হলে ক্ষমতা কত। মানে কি বলতে চাইছে, যে ধরো একটা 10 জুলের কাজ ছিল, সেটা 5 সেকেন্ডে সম্পূর্ণ করে, তাহলে ক্ষমতা কত, ক্ষমতা কত জানতেই চাইছে আমাদেরকে, যে ক্ষমতা সে কত ক্ষমতা বাই কাজ করেছে, ঠিক আছে, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো মেনলি আমরা ফর্মুলাতে যাবো, সেগুলো তোমাদের কোনো কিছু মুখস্থ করাবে না, বলে দিয়েছে, সবটা বোঝানোর চেষ্টা করে, পুরোটা বোঝাবে ভাই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে করাবো যে আমি কোন ফর্মুলাটা প্রয়োগ করছি আর কোনটা কি না করছি। তাহলে দেখো ক্ষমতার ফর্মুলা কি বলেছে, কাজ ভাজিত সময়, ঠিক আছে। তো কাজ ভাজিত সময়, হ্যাঁ কি না মুখস্থ করে নাও, কাজ ভাজিত সময়, ক্ষমতা কি কাজ ভাজিত সময়, ক্ষমতা কি কাজ ভাজিত সময়, ক্ষমতা কি কাজ ভাজিত সময়, ঠিক আছে, কাজ ভাজিত সময়। তাহলে চলে আসি আমরা এখানে, কোথায় ছিলাম যেন আমরা, এখানে। তাহলে কাজ ভাজিত সময়, ঠিক আছে। তাহলে কাজ, এবার আমাদের ক্ষমতা চেয়েছে, তাহলে ক্ষমতা সমান কত হবে বলো, ক্ষমতা সমান আমাদের কত হয়েছে কাজ, তাহলে কাজ সমান কত আছে, কাজ কাজ আমাদের কত আছে বলো, কাজ আগে আমাদের আছে 100, 100 কাজ ভাজিত সময়, কাজ ভাজিত সময় ছিল ওখানে। তাহলে সময় কত বলছে 5 সেকেন্ড, তাহলে ভাজিত দিয়ে দাও, ভাজিত আর কত আছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড সমান আমাদের কত আছে, মানে সময়টা আমাদের 5 সেকেন্ড, সেকেন্ড মানে সময়। এবারে দেখো আমি যদি 20কে 5 দিয়ে ভাগ দিই কত হবে, 5 5 20 100 হবে, কি হবে না, 5-এর ঘর যদি নামতা করো বা 20-র ঘর যদি নামতা করো, 5 10-এ কত হয় আগে বলো, 5 5 গুণিত 10 সমান কত হয়, 5 10-এ কত হয় বলো, তাহলে 50 হলো না, হলো না, 5 10-এ 50। এবারে যদি আমি 10কে যদি এখানে 2 করে দিই, 5 দুগুণে কত হবে বলো, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, আগে বলো 5 দুগুণে কত হয়ে যাচ্ছে বলো, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, দাঁড়া আমি লিখি, 5 দুগুণে 10 হয়ে গেল, আর একটা শুনে যে সুবিধা বলেছে যে বেঁচে থাকলে সেটা সাইডে দিয়ে দিতে হয়, দেখো হয়ে গেল। তাহলে 5 20 মানে ভাগ করাটা বুঝতে পেরেছো আশা করছি, যে কী করে ভাগ করতে হয়, বা ভাগ করাটা তো জানি যে ছোটোবেলাতে এরকম করে করেছি আমরা, ঠিক আছে, এই যে এরকম করে 5কে দাও দিয়ে আমরা কী করেছি 5 এইভাবে 5কে 5 5 দুগুণে 10, আর একটা শূন্য নামিয়ে দাও, ব্যাস এইভাবে আমরা ভাগ করে এসেছি, হ্যাঁ কি না, করেছি তো। চলো পরবর্তী যা যাক। এরপরে দেখো যেটা করলাম সেটা আমাদের হয়ে গেল কত, কত হলো 5 20, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 20 হচ্ছে আমাদের কী করে হলো, 5 দিয়ে ভাগ দিলে, দেখিয়ে দিলাম একটু কী করে, ছোটোবেলা আমরা এইভাবে করে এসেছি, ঠিক আছে। তাহলে 5 20 5 20 100, 5 5 20 100, 20 হয়ে গেল তো, 5 20 এই সরি 10, প্রচুর মিস্টেক হয়ে যাচ্ছে, একটু মিস্টেকগুলো একটু ক্ষমার চোখে দেখবে, ঠিক আছে, ছোটোখাটো মিস্টেকগুলো আশা করছি বুঝতে পারছো, সেটা হচ্ছে বড় জিনিস ভাই, ঠিক আছে। তাহলে 20 ওয়াট, ঠিক আছে। তাহলে আশা করছি বুঝতে পারছি অ্যান্সারটা। জিনিসটা ভাই বুঝতে পারলে একটা লাইক করবে, ঠিক আছে, লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, জিনিসটা যদি ভালো লাগে ইন্টারেস্ট লাগলে একটু সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো মিস্টেক, ধরো আমি স্পেলিং মিস্টেক বলে দিচ্ছি কোনো জিনিস, যেখানে হতে পারে আমি কাজ কাজ বলে দিয়েছি, জুল বলিনি, মানে স্পেলিং যদি মিস্টেক হয়ে গেছে, কোনো জিনিস কোনো শব্দ যদি আমার মানে স্পেলিং মিস্টেক ভুলভাল কিছু বলে দিয়েছে, তো সেটা একটু ক্ষমার চোখে দেখে নেবে, ঠিক আছে। চলো পরবর্তীতে যা যাক। কোথায় গেল আমাদের স্লাইডগুলো, এই তো চলে এসছে 8 নম্বর কী বলছে দেখো, 100 নিউটন, ঠিক আছে শিবুদা, 100 নিউটন বল, 100 নিউটন বল 5 বর্গ মিটার ক্ষেত্রে ক্রিয়া করে, চাপ কত, চাপ প্রেসার চেয়েছে আমাদেরকে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখে নিই ওখানে যে ফর্মুলা ভাই দেখবো ভাই, তোমরা চিন্তা করো না। আর যদি বলে না শিবুদা ফর্মুলা দেখার দরকার নেই, তুমি এমনি করে দাও, তাহলে আমরা কী করবো বলো, চাপ সমান কি বল ভাজিত ক্ষেত্রফল, চাপ সমান আমাদের বল ভাজিত ক্ষেত্রফল, না শিবুদা তুমি একবার দেখাও, তা আমি দেখিয়ে দেবো, দেখো, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো চাপ কি, চাপ সমান আমাদের বল ভাজিত সময়, বল ভাজিত ক্ষেত্রফল, যেটা তোমাদেরকে বললাম বল ভাজিত ক্ষেত্রফল, হ্যাঁ কি না, ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে চাপ কি আমাদের বল ভাজিত ক্ষেত্রফল। ফর্মুলাগুলো একটু মুখস্থ করবে, কারণ অনেকের মিস্টেক হয়ে যায় ভাই, এর সাথে কোনো সঙ্গ নেই, চেষ্টা করো হয়ে যাবে, চেষ্টা করো ভাই, ঠিক আছে। সব যে সবার কারই মনে থাকে এমনটা না, তবে এটাও না যে সেই ছেলেটা কিছু জানে না, মেন কথা হচ্ছে তার হয়তো মনে নেই কিন্তু ছেলেটা জানে, এরকম ভাই, ঠিক আছে। ছেলেটা যে জানে সে জানে, আর যে জানে না সে কিচ্ছু জানে না। সেগুলো এখন অন্তত ইউটিউব চ্যানেলে বলো বা ক্লাসে বলো, সেটা আমি বলি না, আমি বলি যে এটা প্রমাণের সাথে বলি, তো এরকম বলা যায় না এগুলো। চলো এখানে চলে এসেছি আমরা 8 নম্বরটা, তাহলে আমরা ফর্মুলা দেখে নিলাম 8 নম্বরে,
চাপ কি আমাদের বল ভাজিত ক্ষেত্রফল শিবুদা, বল ভাজিত ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বল ভাজিত ক্ষেত্রফল ভালো করে মুখস্থ করে, এই যে এই ফর্মুলাটা, চাপ কি বল ভাজিত ক্ষেত্রফল, বল ভাজিত ক্ষেত্রফল, বল ভাজিত ক্ষেত্রফল, বল ভাজিত ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বল ভাজিত ক্ষেত্রফল, বল ভাজিত ক্ষেত্রফল এরকম করে মুখস্থ করে চলে এসো, ঠিক আছে। দিয়ে এখানে কি করবে, এখানটাকে চলে এসো, বল কি বলছি শিবুদা, কি বললো, চাপ বল ভাজিত ক্ষেত্রফল, তাহলে বল আছে এখানে, ক্ষেত্রফল আছে এখানে, তাহলে দুটো জিনিস বুঝতে পারলাম। তাহলে বল আমাদের কত বলেছে, বল আমাদের 100 বলেছে শিবুদা, তাহলে বল ভাজিত ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমাদের 5, তাহলে 5 দিয়ে যদি দিয়ে দিই তাহলে আমাদের 5 20 হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছো ভাই, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 20, তাহলে অ্যান্সার সমান আমাদের কথা আছে ভাই বি হয়ে গেল। কী করে হলো শিবুদা, বোঝালাম ভাই যে ফর্মুলাটা ইউজ করো, ঠিক আছে। মেনলি ফর্মুলা, সবটাই ফর্মুলার উপর ডিপেন্ড করছে পুরো ম্যাথটা ভাই, ঠিক আছে। মানে এইরকম যেই ইয়েগুলো থাকে ফিজিক্সের ম্যাথগুলো, সেগুলো একটা দুটো থাকে ভাই। কারণ এটা আমাকে রামসিং ইয়াদবের বই থেকে একটা ছেলে কোশ্চেন পাঠিয়েছিল যে শিবুদা এই টাইপেরগুলো সমস্ত যে ফর্মুলাগুলো থাকে সেটার একটা প্র্যাকটিস করিয়ে দাও, ঠিক আছে। তো আমি তাদেরকে মানে তার আমি একটা অঙ্ক করে দিয়েছিলাম, কিন্তু তার আরও সমস্যা হচ্ছিল যে আরও বিভিন্ন ধরনের যদি কোনো অঙ্ক চলে আসে, আর ধরো তোমাদের ক্ষমতা করেছো তুমি, আর যদি আমাদেরকে দিয়ে দেয় যে ঘনত্ব বের করো, তখন আমরা কী বের করব, ঠিক আছে। যদি বলে জুল বের করো বা কাজ বের করো, তখন আমরা কী বলবো, এই জুল বা কাজ বের করো, বল বের করো, তখন আমরা কী করবো। তো এইরকম জিনিসগুলো সে ছেলেটা আমাকে বললো, আমারও মনটা হলো যে হ্যাঁ ঠিক, আমি তো তোমাদেরকে নিউমেরিক্যাল মানে ফর্মুলা তো করে দিয়েছি যে তোমাদের সমস্যা হচ্ছে, যে হ্যাঁ। তো তখন আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ক্লাস। তো তোমরা চিন্তা করো না ভাই, চিন্তা করো না, সমস্যাগুলো কমেন্টে জানাও যে শুধু আমাদের এটা সমস্যা হচ্ছে, সব সলভ করা হবে, তোমরা একদম চিন্তা করো না। তাহলে 9 নম্বর কোশ্চেনটা চলে এসেছি আমরা, ঠিক আছে। 10 কেজি ও 10 কেজি ও আয়তন 6 ঘনমিটার হলে ঘনত্ব কত হবে। তো এটার এটার মানে প্রসেস করার নিয়ম সবটা দেখাবো তোমাদেরকে, আমি বলেছি সবটা দেখাবো, ঠিক আছে। চলো মেনলি আমরা কোথায় যাবো প্রথমে সুবিধা, চলো ফর্মুলাতেই, ঠিক আছে। চলো ঘনত্বতে চলে এসেছি আমি, তাহলে ঘনত্ব কি, ভর ভাজিত আয়তন সুবিধা, হ্যাঁ কি না, হ্যাঁ। কারণ আমি তোমাদেরকে বুস্টার ডোজ বলে পিডিএফটা দেবে, সমস্ত ফর্মুলাগুলো দেওয়া আছে, মেন জিনিসগুলো ভাই। বুস্টার ডোজে কোনো উল্টো পাল্টা জিনিস নেই, সায়েন্সের বুস্টার ডোজটা তোমরা যদি ক্লাসও না করো না, বুস্টার ডোজটা পড়ে নিলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে অ্যাপ্রক্স সবাই যেটা করতে পারে 10টা, ঠিক আছে। এটা হচ্ছে মেন জিনিস। তো বুস্টার ডোজ যদি ভালো করে যদি সবটা মনে রাখতে পারে, ম্যাথটা যে প্র্যাকটিসের করে, তো আরামসে আমরা বলতে থাকি যে বলতে পারি 12 থেকে 13টা ছেলেটা আরামসে করে দেবে ভাই, ঠিক আছে। 15টা পরনটা গ্যারান্টি দেওয়া মুখের কথা না ভাই, ঠিক আছে। মুখের কথা একদম দেওয়া না, মানে মুখের কথা আর বলে দেওয়া সেমন একদম ইয়ে না। কারণ আমি জানি কন্টেন্টের উপর কী জিনিস দিয়েছি আমি, ঠিক আছে। আর এমনটাও না যে উনি ধরো দিয়ে দিল সবটা, এরপর যদি সেখানে 12-এর সায়েন্স জিজ্ঞাসা করে, 12-এর ছেলেরা মানে 12-এর সায়েন্স জিজ্ঞাসা করলে 10th-এর সায়েন্স বলতে পারবে। আগের বারে যেমন সায়েন্সের লেভেল ভাই টাফ ছিল, এটা তোমরা বলতে পারি না, কারণ আগের বারে সায়েন্সের লেভেল সব থেকে লো ছিল, সব হালকা ছিল সায়েন্সের লেভেলটা। 2025-এ সায়েন্সের লেভেল একদম হালকা ছিল ভাই, ঠিক আছে। সব ছেলে যারা মোটামুটি পড়েছে তারাও কিন্তু বলছে 12টা ঠিক, 12টা ঠিক, 13টা ঠিক। তাহলে এরকম যদি কোশ্চেন থাকে 12-13টা সবার কাছে ঠিক হবে। কিন্তু যদি 2024টাকে আমরা যদি একটু ইটকাতে যাই, তাহলে কিন্তু সায়েন্সের লেভেল প্রচুর টাফ ছিল। সেখানে কিন্তু 12-এর ছিল, 12-এর সায়েন্স ঢুকিয়ে দিয়েছিল। তো মোটামুটি সবাই 8 থেকে 9টা তো করতে পারছিল, 9টা, কেউ খুব জোর হলে 10 থেকে 12টাও করতে পারছিল। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে হুটহাট করে কিছু বলা যায় না, মেন জিনিস। তো জিকেটা যেটা পড়ানো হয়েছে ভাই, জিকেটা সব জিনিস পড়ানো হবে, আবার তোমরা চিন্তা করো না। মেন জিনিস ব্যাচ যদি কেউ নিতে চাও ব্যাচ নিয়ে নাও, ঠিক আছে। তো জিকেটা তোমাদের রিকোয়েস্ট ছিল যে সুবিধা একবার করিয়ে দাও আরেকবার ভিডিওগুলো। আমি ভাই দেখো এসএসসি জিডির হিন্দি ক্লাসে আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করেছিল সবাই, তাদেরকে আমি আরেকবার কী করেছিলাম, হিন্দিটা আবার পড়ে দিয়েছিলাম বাংলাতে, মানে হিন্দির ক্লাস বাংলায়, ঠিক আছে। ছেলেগুলোকে জিজ্ঞেস করবে, ছেলেগুলো তারপর থেকে 17টা করে ঠিক হচ্ছে, ছেলেগুলো মানে সুবিধা এটা করে দাও, করে দিলাম। তো দ্য ফার্স্টেজ একাডেমি এটার জন্যই মেন কথা হচ্ছে পরিচিত, যে ছেলেদের পাশে দাঁড়িয়ে থাকে দ্য ফার্স্টেজ একাডেমি, একদম পাশে দাঁড়িয়ে থাকে, সব মানে পদে ছেলেদেরকে সাহায্য করে ভাই। তাহলে ঘনত্বর ফর্মুলাটা দেখে নাও, ভর ভাজিত আয়তন, ভর ভাজিত আয়তন, ঠিক আছে। চলো এরপরে দেখো শিবদার টাইম নষ্ট না করে একটু চলে আসুক, অনেক কথাই বললো। চলো এটা একটু সলভ করে নিই ভাই। তাহলে ভর ভাজিত আয়তন ভাই, ভর, ঠিক আছে। তাহলে ঘনত্ব কী বললাম, ভর ভাজিত আয়তন। তাহলে ভর কত আছে আমাদের বলো, 30 আছে। তাহলে ভর কত আছে দেখো, ভর সমান আমাদের এই যে ভরটা, ঠিক আছে। এটা মুছি দাঁড়াও, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো, নাহলে আমি লিখছি, ঠিক আছে ভাই, এখানটাতে লিখবো তোমাদের যে ভর কি, ঘনত্ব বললাম কি, ভর ভাজিত আয়তন, ভর ভাজিত আয়তন, ঠিক আছে। আয়ো আর লিখছি না, বাদ দাও, আয়তনটা লিখে দাও তোমরা, আর লিখিয়ে দিই, চলো বাদ দাও আয়তন। তাহলে ঘনত্ব আমাদের কী বললাম ভাই, ঘনত্ব সমান ভর ভাজিত আয়তন। তাহলে ভর আমাদের কত ছিল বলো, ভর আমাদের কত ছিল বলো শিব ভাই, ভর আমাদের কত ছিল, লাল কালি নিয়ে নিই, ভর আমাদের কত ছিল বলো, 30 ছিল, 30 ছিল। তো এবার ভাজিত দাও, আয়তন আমাদের কত ছিল, 6 ছিল, 6 ছিল তো, হ্যাঁ কি না। চলো এবার দেখে নিই কোশ্চেনটা কী বলেছে, 6 ছিল, আয়তন আমাদের 6 আছে, ঠিক আছে। তাহলে দেখো 6, এরপরে যদি ভাগ দিয়ে দিই তাহলে কত হবে বলো, 6×5 = 30 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, 6×5 = 30। তাহলে 5, এটা 5 কিলো, এই সরি কী আছে না, 5 কেজি আছে না, হ্যাঁ
5 দিয়ে আমাদের কি হচ্ছে ঘনত্ব স্কোয়ার মিটার কিছু আছে, কোনটারে করা, এই তো অপশন বি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো দেখো এই ফর্মুলাগুলো ইংরেজিতেও আছে, ঠিক আছে, এই ফর্মুলাগুলো ইংরেজিতেও আছে আছে যেমন আমি ব্যাচেতে পড়েছিলাম, ব্যাচের ছেলেদেরকে জিজ্ঞেস করতে পারো, আমি স্পেশালি ইংরেজি ইউজ করে দিয়েছিলাম ফর্মুলাগুলো। তো ভাই দেখো ব্যাচের ছেলেদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি, ঠিক আছে, ব্যাচের ছেলেদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি যে তোমরা ইংরেজিতে একটু প্রবলেম ক্রিয়েট মানে হয়েছে তোমাদের, তো ক্ষমা চাইছি তার জন্য। তো এখানে দেখো তোমাদেরকে কিন্তু আমি এরপরে মানে যেগুলো করেছি এরপরে কিন্তু আমি তোমাদেরকে বাংলায় করে দিচ্ছি, ঠিক আছে। ওখানে আমি একটু দুটো ম্যাথ মানে ইউজ করে দিয়েছিলাম, ইংলিশ ইউজ করে দিয়েছিলাম, তো সেটার জন্য ক্ষমা চাইছি। তো এখানে তো বাংলায় করে নাও, নোটস করে নেবে ফর্মুলাগুলো, ঠিক আছে। তো ব্যাচের ছেলেরা যারা দূরে এসছো নোটস বানিয়ে নেবে। চল 10 নম্বরটা কি, 10 নম্বরটা কিন্তু একটু সিরিয়াস, 10 নম্বরটা একটু সিরিয়াস কন্ডিশন, ঠিক আছে। তো এটা দেখো 10 নম্বরটা একটু বোঝার চেষ্টা করবে, যে 10 নম্বরটা বিশেষ করে এই 10 নম্বরটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো 10 নম্বরে দেখো ফার্স্ট কি আমাদেরকে সলভ করতে হবে, আমাদের ফার্স্ট আমাদেরকে যেটা সলভ করতে হবে বল, ঠিক আছে, বলের পরে আমরা কাজে যাবো, এটা হচ্ছে মেন জিনিস, এটা মনে রাখবে, ঠিক আছে, যে বলের পর এরপর আমরা কিন্তু কাজে যাবো। তো এটাই হচ্ছে মেন 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট আমাদেরকে সলভ করতে হবে বল, তারপর আমরা কাজে যাবো, বুঝতে পেরেছো। 4 কেজি ভরের বস্তুকে মিটার বাই সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া হলো এবং বস্তুটি 5 মিটার সরলো, কাজ কত, ঠিক আছে, সরলো, বস্তুটা সরলো। এখানে কত দেখো একটা জিনিস কিন্তু দেওয়া নেই যে বলটা, ঠিক আছে, কেজি ভরের বস্তুকে মানে আমাদের কি বলো, ভরের বস্তুকে কি করলো, মানে আমাদের 2 মিটার বাই সেকেন্ড ত্বরণ দেওয়া হলো, ঠিক আছে, দেওয়া হলো। এরপরে এটা কিন্তু 5 মিটার সরে গেল, কিন্তু একটা জিনিস যেটা দেওয়া নেই সেটা হচ্ছে বল, তাহলে বলটা আগে আমাদেরকে বের করতে হবে, হ্যাঁ কি না, বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারছো। তাহলে কোশ্চেন দেখো আমি কিন্তু তোমাদের মানে ভাষাটা আমার না ল্যাঙ্গুয়েজটা এমন তোমাদের সাথে কানেক্ট ফিল করবে, ঠিক আছে, যে সুবিধার কথাগুলোর সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে আমরা। তাহলে বলটা দেখো, বলের ফর্মুলা কী বলেছিলাম, তাহলে বলটা আমাদের কি, এটা একটা লজিক্যাল, মানে একটু লজিক লাগাতে হবে যে কোশ্চেনটা চাইছেটা কি, আগে দেখলে তো জিনিসটা বোঝালাম যে চাইছেটা কি, তাহলে বলটা প্রয়োগ করে মানে বলটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে বলের ফর্মুলাটা আশা করছি তোমরা মুখস্থ করে নিচ্ছি যে বল সমান কি ভর বাজিত এই ভর গুণিত ত্বরণ, ভর গুণিত ত্বরণ। তাহলে চলে আসো আমরা লাস্ট কোশ্চেনে। তাহলে দেখো এখানে আগে আমরা কি বললাম, বল বার করতে হবে, ঠিক আছে, আর বলের ফর্মুলা আমরা কি বললাম, বল সমান আমাদের কথা কি বললাম, ভর গুণিত ত্বরণ, ঠিক আছে, ত্বরণ, ঠিক আছে। তো এটা হচ্ছে ত্বরণ। তাহলে বল যখন চেয়েছে আগে বলটা বার করবো, হ্যাঁ কি না বল, তাহলে আমাদের মানে কেজি, কেজি হচ্ছে আমাদের ভরটা মানে ওজনটা, ভরটা যেটা আমাদের আছে, ঠিক আছে। তাহলে ওজনটা কত আছে বলে, ভরটা কত আছে 4, আর ত্বরণ কত আছে ভাই আমাদের 2, তাহলে 4 দুগুণে কত হচ্ছে ভাই আমাদের 8, 8 নিউটন বেরিয়ে গেল একটা, ঠিক আছে, 8 নিউটন কিন্তু বেরোলো হ্যাঁ কি না, 8 বেরোলো। এরপরে দেখো সেকেন্ড কন্ডিশনে কি আসবে আমাদের কাজ, সেকেন্ড কন্ডিশনে কাজ চেয়েছে আমাদের, দেখো কাজ, তাহলে কাজ কত, মেন জিনিস হচ্ছে কাজটা কত, এই জিনিসটা আমাদেরকে চেয়েছে, বিশ্বাস করো এই জিনিসটা চেয়েছে, তাহলে এটা আমাদেরকে মানে বার করতে হবে, হ্যাঁ কি না, হ্যাঁ, ঠিক আছে। তাহলে চলো কাজেরটা বার করবো। দেখো কাজের ফর্মুলা আমি তোমাদেরকে কী বলেছিলাম, কাজ সমান আমি কী বলেছিলাম, যে তোমাদের কাজ বলেছিলাম যে বল গুণিত স্থানচ্যুতি, ঠিক আছে, বল গুণিত স্থানচ্যুতি, তরিকা, দাঁড়া এটা মুছি, পুরোটা মুছে দেখবার। বল আর কি বলেছিলাম আমি তোমাদেরকে, কাজ সমান বল গুণিত স্থানচ্যুতি, ঠিক আছে, এগুলো আকারগুলো তো একটু নিজেরা লিখে নেবে ভাই ভালো করে। তো আমি বলে দিচ্ছি, মানে উপরে তো লিখে দিচ্ছি ফর্মুলা, দেখো এখানে পেন ট্যাবে লিখছি, তো তো একটু একটু লেখাগুলো একটু গোলমাল হচ্ছে, তো সেখানে একটু সমস্যা হতে পারে, ল্যাপটপে আবার পেন ট্যাবে করা একটু সমস্যা হতে পারে লেখাগুলো। কাজ চেয়েছে, তাহলে দেখো এরপরে আমাদের সলভ করতে হবে মেন জিনিস, মেন ভাই আমরা কিন্তু বল পেয়ে গেছি তো, হ্যাঁ কি না, 8 নিউটন বেরিয়ে গেছে। এরপরে স্থান চুক্তি আমাদের যেটা মেন বের করতে হবে, এরপরে 8×5 = 40 বেরোবে এটাই, কোথায় গেল গোলা, তাহলে কাজ কত, এরপরে জিনিসটা সরলো স্থান চুক্তি, ঠিক আছে। এরপর জিনিসটাকে বোঝার চেষ্টা করো। দেখো আগে আমরা বের করেছি এটা 4×8 বেরিয়ে গেল, এরপর বস্তুটা সরলো মানে স্থান চুক্তি মানে সরে গেল, বুঝতে পেরেছো, আশা করছি সরলো মানে বুঝতে পারছো যে সরলো মানে জিনিসটা কি, সরে গেল। এরপরে স্থান চুক্তি করলো, তাহলে আমরা নিউটনও পেয়ে গেলাম, স্থান চুক্তিও পেয়ে গেলাম, হ্যাঁ কিনা কমেন্টে দিল ফেক তোমারও, হ্যাঁ। তাহলে আমাদের বেরিয়ে গেল 5, এই যে 5, তাহলে 8 আর 5 কত হচ্ছে 40, এটার জন্য আর কি করতে হবে আমাকে, করতে হবে মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে বল বেরিয়ে গেল আমাদের 8 শিবুদা, আর স্থান চুক্তি আমাদের বেরিয়ে গেল গুণিত 5, তাহলে আমাদের 8 আর 5 কত যাচ্ছে আমাদের 40 শিবুদা, ঠিক আছে ভাই। ফার্স্ট ক্লাস হয়ে গেছে আজকে আমাদের। চলো তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ভাই বি, ঠিক আছে। আশা করছি ধামাকাদার ক্লাস হয়েছে তোমাদের, আর আশা করছি মানে এই রকম কন্টেন্ট তোমাদেরকে ইউটিউবে কেউ দেয়নি,
দ্য ফার্স্ট একাডেমি তোমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা কনসেপ্টের সাথে সাথে করিয়েছে, কোনো রকম উল্টোপাল্টা কথা তোমাদের সাথে ক্লাসে বলিনি, ঠিক আছে? একটু আধটু বলতে হবে ক্লাসের মধ্যে, মানে তোমাদেরকে জিনিসটা জানানোর জন্য ভাই, ঠিক আছে? তো আশা করছি ক্লাস আমার খুব ভালো লেগেছে, মানে আমি করিয়ে বুঝতে পারছি যে আমি তো তোমাদেরকে দেখো একদম সোজা সাপটা বাংলা ভাষায় বলি, ঠিক আছে? একদম সোজা সাপটা আমার সাথে যারা আমাদের 1 নম্বর প্রশ্ন কি বলছে না, কোন ভৌতিক রাশির তুলনামূলক মান নির্ণয় করাকে কি বলা হয়, ঠিক আছে? মানে কোনো ভৌত রাশির তুলনামূলক মান এ সমস্ত নির্ণয় করাকে কি বলা হয়? পরিমাপ বলা হয়, ঠিক আছে? পরিমাপ মানে মেজারমেন্ট, পরিমাপ, ঠিক আছে? গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি না, ভৌত রাশির মান নির্ণয় করার প্রক্রিয়াকে পরিমাপ বলা হয়। পরিমাপের জন্য একটি নির্দিষ্ট একক দরকার হয়ে থাকে। পদার্থবিজ্ঞান সব পরীক্ষায় পরিমাপের গুরুত্ব থাকে। তো এই জিনিসগুলো কি করবে একটু দেখে রাখবে ভাই, ঠিক আছে? চলো 2 নম্বর, পরিমাপ করার জন্য কি প্রয়োজন হয়ে থাকে? একক, ঠিক আছে? অপশন বি, পরিমাপ করার জন্য কিসের প্রয়োজন হয়ে থাকে? এককের, ঠিক আছে? এককের। তাহলে গুরুত্বপূর্ণ কি না, কোনো রাশির মান প্রকাশ করতে একক দরকার হয়, আর একক ছাড়া পরিমাণ সম্পূর্ণ হয় না। এটা তোমাদেরকে কালকেও বলেছিলাম আমি, ঠিক আছে? তাহলে একটু দেখে রাখবে ভালো করে। চলো পরবর্তীতে যাওয়া যাক 3 নম্বর, পৃথিবীতে ও সূর্যের গড় দূরত্বকে কি বলা হয়েছে? পৃথিবী ও সূর্যের গড় দূরত্বকে কি বলা হয়ে থাকে? তো এটা তোমরা বলো একটু। চলো, এটা কি বলছে? সি, জ্যোতির্বিদ্যা, ঠিক আছে? চলো, গুরুত্বপূর্ণ একক কি না, একে আমাদের কি বলা হয়? এই যে এই সংকেতটা, হ্যাঁ এই সংকেতটা একটু দেখে রাখবে, ঠিক আছে? এই সংকেতটা একটু দেখে রাখবে, কেন দেখো এই সংকেতগুলো একটু এক্সামে বেশি আসছে, ঠিক আছে? যেমন জলের সংকেত, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু দেখে রাখবে বেশি করে, ভালো করে, ঠিক আছে? চলো তাহলে একটু দেখে নাও। চলো পরবর্তী যাওয়া যাক, কারণ কোশ্চেন আছে আজকে 15টার মতো। এইউ, একে একক, সরি, এক এইউ এর মান কত? এক ইউ এর মান কত? তো এটা কী হবে বলো তোমরা, আগে বলো কী হবে, তারপর আমি বলে দিচ্ছি এটা কী হবে। চলো আমি বলে দিই, তাহলে এটার একক কী হবে না, অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, 9.46 গুণিত 10 की घाते 15 मीटर। 9.46 गुणा 10 की घाते 15 मीटर। आलोर गतिवेग प्राय 3 गुणा 10 की घाते 8 मीटर बाय सेकंड स्क्वायर, ठीक है? चलो अब चलते हैं हम अगली की तरफ। ये ठीक से देख के रखना क्योंकि ये बहुत बड़ा एक इम्पॉर्टेंट क्वेश्चन है, ठीक है? চলো তারপর পরবর্তী যা যাক। 5 নম্বর কি বলছে না, একক একক বছরের আলো যে দূরত্ব অতিক্রমণ করে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়, ঠিক আছে? না একক, এক বছরের আলো যে দূরত্ব অতিক্রমণ করে তাকে কি বলা হয়? আলোকবর্ষ বলা হয়, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে ভাই? আলোকবর্ষ, বুঝতে পেরেছো? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আলোকবর্ষ, আর এটি জ্যোতির্বিদ্যার দূরত্বের একক। তাহলে এগুলো একটু দেখে রাখতে হবে, মানে এগুলো হচ্ছে মেন পয়েন্ট ভাই, বুঝতে পেরেছো? চলো পরবর্তী যাওয়া যাক। 6 নম্বর কি না, এক আলোকবর্ষের মান প্রায় কত? এক আলোকবর্ষের মান প্রায় কত? এটা তোমরা বলো কত? চলো পরবর্তীতে যাওয়া যাক। এটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, 9.46 गुणा 10 की घाते 15 मीटर। আর আলোর গতিবেগ 3 गुणा 10 की 18 मीटर बाय सेकंड स्কোয়ার। এগুলো একটু দেখে রাখবে। এগুলো ভাই যেগুলো করাচ্ছি এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে? তো এগুলো একটু সবাই দেখে রাখবে, কারণ এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স হচ্ছে এগুলোই। মানে এই পরিমাপ চ্যাপ্টারের মধ্যে আমি যে 15টা কোশ্চেন্স এনেছি, 15টা কোশ্চেন্স আনবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। চলো এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন, পারসেক কিসের একক? পারসেক আমাদের কিসের একক? পারসেক দিয়ে আমরা কী করি? দূরত্ব মাপি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি, পারসেক হচ্ছে আমাদের দূরত্বের একক, ঠিক আছে? চলো পারসেক হচ্ছে আমাদের দূরত্বের একক। গুরুত্বপূর্ণ পয়েন্ট, জ্যোতির্বিদ্যায় বিশাল দূরত্ব মাপার জন্য কী ব্যবহৃত হয়ে থাকে? পারসেক ব্যবহৃত হয়ে থাকে। তো এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? দেখো প্র্যাকটিস সেটে আমরা মেন পয়েন্ট কিন্তু রাখছি, তো সবাই একটু রিভিশন টাইপেরও কাজে দেবে সবার কার, আর নোটস বানাতেও কাজে দেবে, তো একটু ভালো করে নাও। চলো পরবর্তীতে যা যাক। 8 নম্বর কি না, এক পারসেক সময়, এক পারসেক প্রায় কত আলোকবর্ষের সমান? ঠিক আছে, তো আগে তোমরা বলো কত আলোকবর্ষের সমান। চলো আমি বলে দিচ্ছি, তাহলে কত আলোকবর্ষের সমান? 3.26, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, এক পারসেক আলোকবর্ষের সমান 3.26 আলোকবর্ষ, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। দেখো এই পারসেক সম্পর্কে যদি কিছু আছে, মানে এক পারসেক প্রায় কত আলোকবর্ষের সমান, তো হয় এইটা আসতে পারে, ঠিক আছে? আর নয় এইটা আসতে পারে অগ্নিবীরের জন্য। তাহলে এই দুটো জিনিস কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পেরেছো? যারা এক্সাম দিয়েছে তারা কিন্তু জানে যে এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, সত্যি কথা বলছি, তোমাকে মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই। যারা দিয়েছে তারা অলরেডি জানে যে কোন ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট আর কোন ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট না, ঠিক আছে? লেট না করে আমরা একটু তাড়াতাড়ি শেষ করব, তাড়াতাড়ি মানে বলতেই পারছো এটা সময়ের মধ্যে। লাইভ দেখো আমাদের একটা ব্যাচ আছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, যদি এই ব্যাচটা নিতে চাও নিয়ে নিতে পারো। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, ঠিক আছে? অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, 20টা মক টেস্ট, 1 year ভ্যালিডিটি, এই নাম্বারে কন্ট্যাক্ট করে না। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই ব্যাচটার একটা খাসিয়ত যেটা আমরা শুরু করেছি, ঠিক আছে, যেটা এখানে দেওয়া নেই, হচ্ছে আমরা আবার জিকেটা, ঠিক আছে,
জিকেটা মানে আমাদের ব্যাচের ছেলেদের সমস্যা আছে একটু, যে দাদা কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদের মাইন্ড ম্যাপ টাইপের করিয়ে দাও। তো সেই জিকেটা খুব ভালো করে করানো হবে। যদি কেউ জিকেতে কিছু বুঝতেও না পারো, জয়েন হয়ে যেতে পারো। বেসিক টু অ্যাডভান্স সব সব কভার করে দেবো, ঠিক আছে? বেসিক টু অ্যাডভান্স ভাই, একদম সিরিয়াস বলে দিলাম। একটা ক্লাস করবে, বুঝতে পেরে যাবে, ঠিক আছে? যে কি হলো কি না হলো সমস্তটা বুঝতে পারবে, কোনো জায়গায় কোনো সমস্যা হবে না, ঠিক আছে? প্রাইস মাত্র 349 টাকা। আর একটা জিনিস বলে দিয়ে ব্যাচে যেটা দেওয়া নেই, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর হচ্ছে মেন্টরশিপ। মেন্টরশিপ মানে কি দাদা? দেখো, ধরো তুমি, উদাহরণ দিচ্ছি, বলছি না, বুঝানো ব্যাপারটা, যে ধরো তুমি আমাকে ফোন করলে যে দাদা আমি আজকে নতুন করে শুরু করলাম, তাহলে কীভাবে করবো, ঠিক আছে? তখন তোমাকে আমি গাইড করবো, ওটাকে বলা হয় মেন্টরশিপ, বুঝতে পেরেছো? তখন তোমাকে গাইড করছি এরকম এরকম করে করতে হবে ভাই, নতুন করে এই করে শুরু করতে হবে, সেটা হচ্ছে মেন্টরশিপ। তো সেটা আমরা নিজেরা যখন খুশি ফোন করতে পারি, ব্যাচের খাসিয়াত হচ্ছে এটাই, যখন খুশি ফোন করো, কোনো সমস্যা নেই। চলো, এরপরে দেখো 149 টাকায় আমাদের পিডিএফ ব্যাচ আছে। তো পিডিএফ ব্যাচ যারা জয়েন হতে চাও হয়ে যেতে পারো। চ্যাপ্টার ওয়াইজ নোট, জিকে এন্ড জিএসের 20টা মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার, হ্যান্ড রিটেন নোটস, জিকে এন্ড জিএস, 1 ইয়ার ভ্যালিডিটি, ঠিক আছে? তো 149 টাকায় নোটস আর মাইন্ড ম্যাপ, যেটা আমরা ব্যাচে নতুন করে শুরু করবো, সেই ব্যাচের পিডিএফও তোমরা পেয়ে যাবে। সেই ব্যাচের পিডিএফ এই ব্যাচে পেয়ে যাওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মাইন্ড ম্যাপ। আর আমাদের দেখো এই 20টা মক টেস্ট, যারা ব্যাচটা নেবে তাদের জন্য কি এটা ফ্রি, ঠিক আছে? মূলত যারা ব্যাচটা নেবে তাদের জন্য এটা পুরোটা ফ্রি দেওয়া হবে। তো যারা ব্যাচটা নিতে চাও নিয়ে নিতে পারো, যারা মক টেস্ট নিতে চাও নিয়ে নিতে পারো, যারা আমাদের পিডিএফ ব্যাচ নিতে চাও তারাও নিয়ে নিতে পারো। সমস্তটা বলে দিলাম, কী কী না কী কী সবটা বলে দিলাম। তাহলে এসআই পদ্ধতির পুরো নাম কি? এসআই পদ্ধতির নাম কী হবে বলো তোমরা? ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিটস, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। তো এই জিনিসটা একটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এটা একটু ভালো করে দেখে রাখবে ভাই, স্টার দিয়ে রাখো। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা যেটা আছে, এটা এসআইএসসি স্থাপনাটা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিটস, ঠিক আছে? গুরুত্বপূর্ণ। এটি আন্তর্জাতিক একক পদ্ধতি, ঠিক আছে? তো আন্তর্জাতিক একক পদ্ধতি কোনটি? এসআই। এটি আন্তর্জাতিক একক পদ্ধতি, ঠিক আছে? মানে এটার ইয়েটা বাংলাটা। চলো, এসআই। এসআই পদ্ধতি, এসআই পদ্ধতি কোন পদ্ধতির উন্নত সংস্করণ, ঠিক আছে? তো এটা আমাদের, এটা হচ্ছে এমকেএস পদ্ধতি, এমকেএস, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যান্সার সি, ঠিক আছে? আর তোমরা এই জিনিসগুলো হোমওয়ার্কে দিয়ে রাখলে তোমাদেরকে, সিজিএসটা হোমওয়ার্কে দিয়ে রাখলাম। আর আমি এটা হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ডস, ঠিক আছে? এটা আমি বলে দিলাম ফুট পাউন্ড সেকেন্ডস। চলো, এরপরে দেখো এমকেএস পদ্ধতি, এমকেএস ইয়ানি মিটার কিলোগ্রাম সেকেন্ড, ঠিক আছে? তো এটার ফুল ফর্মটা দেখে নিলাম, এটা একটু দেখে রাখবে ভালো করে ভাই। চলো পরবর্তীতে যা যাক। এবার হচ্ছে 11 নম্বর, এসআই পদ্ধতি কোন সালে গৃহীত হয়, যেটা বলছিলাম এতক্ষণ ধরে, ঠিক আছে? তো এটা কোন সালে গৃহীত দেখে নিচ্ছি আমরা, 1960 সালে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক পদ্ধতি 1960 সালে গৃহীত হয়ে থাকে, আন্তর্জাতিকভাবে 1960 সালে গৃহীত হয়ে থাকে। 12 নম্বর, অডিওমিটার দিয়ে কী মাপা হয়? অডিওমিটার, অডি গাড়ি আমাদের স্পিড, তাহলে দূরত্ব মাপা হয়, মানে এটা মনে রাখার ট্রিক। তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে? তাহলে অডিওমিটার দিয়ে কী মাপা হচ্ছে? আমাদের দূরত্ব মাপা হচ্ছে, বুঝতে পেরেছো? দূরত্ব মাপা হচ্ছে। এবার যানবাহনের অতিক্রান্ত দূরত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আমরা জানি অডিওমিটারের সাহায্যে। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হচ্ছে, ঠিক আছে? দেখো, প্র্যাকটিস সেটটা মূলত হচ্ছে এখানে কী রাখছি আমরা, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে? তো সবাই ভালো করে একটু করবে, যারা দূর আসছো দেখো, কোনো সমস্যা নেই, বন্ধুদেরকে শেয়ার করে দাও, ব্যাচ নেওয়ার হলে ব্যাচ নিয়ে নাও, কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে? যদি তুমি অন্য জায়গা থেকে পড়ছো তাও পড়তে থাকো, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? কিন্তু জিনিসগুলো যেখান থেকে করবে ভালো করে করবে, আর বারবার রিভিশন করবে, যেখান থেকেই করো না কেন। আমি দেখবে বারবার একটা কথা বলে থাকি, যে মেন হচ্ছে রিভিশনটা হচ্ছে সবার আগে দাও ভালো করে, ঠিক আছে? দেখো, বই তো অনেক কিছু পড়া যাবে, কিন্তু মনে রাখা কটা যায়? একটা সত্য কথা বলো, মনে রাখা কটা যায়? তো সেই জন্যই বলবো, যেখান থেকে পড়ছো ভালো করে পড়ো, কিন্তু পড়াটাকে রিভিশন দাও, মেন হচ্ছে রিভিশন, ঠিক আছে? রিভিশন দাও, মেন হচ্ছে রিভিশন, ঠিক আছে? মেন জিনিস হচ্ছে রিভিশন, ভালো করে দাও। বই একটাই রাখবে, বই হোক বা নোটস হোক, যেটা তোমাদের কাছে থাকবে সেটাকে একটি রাখবে, বারবার 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 রিভিশন দাও, ঠিক আছে? চলো, 13 নম্বর কি? হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হয়? তাহলে হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হচ্ছে দেখে নিই আমরা। হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হচ্ছে? আর্দ্রতা, ঠিক আছে? তাহলে হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হচ্ছে আমাদের? আর্দ্রতা, ঠিক আছে? চলো, পরবর্তীতে কী হচ্ছে? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাণ মাপে আমাদেরকে, হাইগ্রোমিটার। চলো পরবর্তীতে যা যাক। 14 নম্বর, ব্যারোমিটার দিয়ে কী মাপা হয়? ব্যারোমিটারটা তোমরা আশা করছি সবাই বলতে পারো, তো এটা আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম, ঠিক আছে? দেখো, এত দূর প্র্যাকটিসের পর্যন্ত কেউ থাকে না, কিন্তু যারা আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে? তো এই রে,
চলো, অ্যামোমিটার দিয়ে কী মাপা হয়, অ্যানিমোমিটার দিয়ে কী মাপা হয়, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে রাখলাম। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু নিজেরা করবে, মানে কমেন্টে বলবে। আর আজকের প্র্যাকটিস সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বন্ধুদেরকে যদি এই ব্যাচটা ভাই নিতে চাও, আরেকবার বলে দিচ্ছি, দেখো এই ব্যাচটা যদি নিতে চাও তাহলে বন্ধুদেরকেও নেওয়ার সুযোগ করে দাও, যদি বন্ধুরা কেউ নিতে চায়। আর যদি তোমরাও কেউ নিতে চাও নিয়ে নিতে পারো ভাই। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, ঠিক আছে, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, 20টা ফুল মক টেস্ট পাবে, 1 ইয়ার ভ্যালিডিটি। আর আমাদের নতুন করে আবার জিকেটা শুরু করা হচ্ছে, ঠিক আছে। জিকে যে টপিকগুলো সমস্যা আছে সেই টপিকগুলো করিয়ে দেওয়া হবে। আর তার সাথে সাথে নোটস, পিডিএফ নোটস, তার সেই প্রথম হচ্ছে আমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী বলেছে, পদার্থ। পদার্থ শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে। কোন পদার্থ, মানে কোন শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, মানে এই যে পদার্থ শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে, মানে বুঝতে পেরেছো, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি এটা আমি কিন্তু, ঠিক আছে। আর তোমাদেরকে আমি পিডিএফটা দিয়েছিলাম 2023 থেকে 25-এর, সেখানে দেখেছিলে নিশ্চয়ই যে প্রশ্ন ডিরেক্ট লাইন থেকেই ছিল, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে, ঠিক আছে, সেরকম। পদার্থবিদ্যা শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে, তো এটার অ্যান্সার কী হবে বলো, ফুসিস, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হচ্ছে ভাই, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, গ্রিক ফুসিস শব্দ থেকে এসেছে। বুঝতে পেরেছো তাহলে, যে পদার্থবিদ্যা একদম বেসিক থেকে, মানে প্রথম থেকে নিয়ে চলবো। চলো পরবর্তীতে যা যাক, এরপরে দেখো এর অপশন সলিউশনগুলো। ফুসিস, এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নাও। ফুসিস শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি, ঠিক আছে। তো ফুসিস শব্দের অর্থ কী ভাই, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন। তো ফুসিস শব্দের অর্থ কী, এটা হচ্ছে প্রকৃতি। এরপরে দেখো তোমরা যেখানে পড়ছো সেখানে পড়ছো খুব ভালো জিনিস, তার সাথে যদি এই পয়েন্টগুলো লেখা না থাকে তো একটু লিখে নেবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবেই কিন্তু আমি এনেছি, বুঝতে পেরেছো। এরপরে দেখো পদার্থবিদ্যা হলো প্রকৃতির বিভিন্ন ঘটনা ও নিয়মের বৈজ্ঞানিক অধ্যয়ন। মানে দেখো প্রকৃতি সম্পর্কে যে সমস্ত আমরা ঘটনা করি, ধরো গাড়ি যাচ্ছে, গাড়িটা কী করে গতি করছে, ঠিক আছে। তো এই সম্পর্কে যে সমস্ত আমরা পড়াশোনাগুলো করে থাকি সেগুলোকে আমাদের মানে পদার্থবিদ্যা হলো প্রকৃতির বিভিন্ন ঘটনা ও নিয়মের বৈজ্ঞানিক অধ্যয়ন। তার মানে বুঝতে পেরেছো, যে সমস্ত আমরা বাস্তবে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলোকে আমরা পড়াশোনা করি, তো সেগুলোকে আমাদের বলা হচ্ছে মানে আমাদের প্রকৃতির অধ্যয়ন, ঠিক আছে, বৈজ্ঞানিক অধ্যয়ন, সেইগুলোকে আমাদের পদার্থবিদ্যা বলা হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো যে আমি কি বলতে কি চাইছিলাম। চলো পরবর্তী যা যাক, পদার্থ প্রকৃতির প্রকৃতির শক্তি, পদার্থ ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, ঠিক আছে। তাহলে পদার্থবিদ্যা কী করে, না পদার্থবিদ্যা প্রকৃতির শক্তি, পদার্থ ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। মানে বুঝতে পারছো, যখন ধরো একটা চুম্বক আছে, তো লোহার সাথে কী আকর্ষণ, এরকম জিনিসগুলো নিয়ে যে সমস্ত আলোচনাগুলো হয় আর কি। চলো পরবর্তীতে যা যাক, এরপরে দেখো পদার্থবিদ্যার জনক কাকে বলা হয়। এটা নিশ্চয়ই তোমরা বলতে পারো যে পদার্থবিদ্যার জনক কাকে বলা হয়, স্যার আইজ্যাক নিউটনকে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে স্যার আইজ্যাক নিউটনকে আমাদের বলা হচ্ছে। চলো অপশন বি, স্যার আইজ্যাক নিউটন। গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, না নিউটনকে পদার্থবিদ্যার জনক বলা হয়, এটা একটা ইম্পর্টেন্ট লাইন ভাই, একটু লিখে নেবে। 3টি গতিসূত্র ও মহাকর্ষীয় সূত্র আবিষ্কার করেছিলেন। তাহলে নিউটনের সূত্র কটা দিয়েছে, নিউটন 3টে সূত্র দিয়েছে, ঠিক আছে। নিউটনের 3টে সূত্র দেওয়া হয়েছে। তাহলে 3টে সূত্র মানে আবিষ্কর্তাকে নিউটন, বুঝতে পেরেছো। তাহলে তিনি গতিসূত্র ও মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন, ঠিক আছে। তিনি গতিসূত্র ও মহাসূত্রের আবিষ্কার করেন। আর নিউটনের 3টি সূত্র, এটা জানো তোমরা। নিউটনের গবেষণার আধুনিক বৈজ্ঞানিক ভিত্তি করে, নিউটনের গবেষণা আধুনিক বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে। চলো পরবর্তীতে যাওয়া যাক, আধুনিক পদার্থবিদ্যার জনক কাকে বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি বলো, গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গ্যালিলি। এরপর দেখো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু দেখে নাও। না গ্যালিলিওকে আধুনিক পদার্থবিদের জনক বলা হয়। তাকে আধুনিক পদার্থবিদের জনক কাকে বলা হচ্ছে, গ্যালিলিকে। তিনি পরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিককে প্রতিষ্ঠা করেন আর দূরবন্ধী ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ আবিষ্কারও করেন, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো একটু দেখে রাখবে তোমরা সবাই, নোটস বানাবে অবশ্যই যদি কেউ। আর আমাদের ব্যাচে ছেলেরা জাস্ট প্র্যাকটিস করবে। আর যে সকল রাশির মাধ্যমে পদার্থবিদ্যার সূত্র প্রকাশ করা যায় তাদের কি বলা হয়, ঠিক আছে। না যে সকল রাশির মাধ্যমে পদার্থবিদ্যার সূত্র প্রকাশ করা যায় তাদেরকে কি বলা হয়, বলতে পারবে এটা, বলতে পারবে। ভৌত রাশি বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ভৌত রাশির মাধ্যমে পদার্থবিদ্যার সূত্র প্রকাশ করা যায়। উদাহরণ, মানে এই ভৌত রাশির উদাহরণ কী কী, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। আর এগুলো পরিমাণযোগ্য রাশি। তাহলে পরিমাণযোগ্য রাশি আমাদের দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এগুলো সব কিছুর পরিমাণ আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের পরিমাণযোগ্য রাশি। চলো 5 নম্বরে আসো। 5 নম্বর কী বলছে, কোনো ভৌত রাশির পরিমাণ করতে কি কি প্রয়োজন হয়, ঠিক আছে। সংখ্যামান ও এককের প্রয়োজন হয়, এটা তোমরা বলতে পারবে। সংখ্যামান ও এককের প্রয়োজন হয়, তাহলে সংখ্যামান ও এককের প্রয়োজন হয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নাও। না ভৌত রাশি সমান সংখ্যামান ও একক। উদাহরণ 5 মিটার, 5 হলো সংখ্যামান, মিটার হলো একক। তাহলে বুঝতে পেরেছ,
পাঁচ পাঁচ হলো সংখ্যা, মানে একটা সংখ্যা, আর মিটার হলো একক। তাহলে একক জিনিসটা দেখো, কোনো কিছু যেগুলো আমাদের, এবার দেখো এসআই একক, আমাদের 7টা একক আছে, তো সেই সমস্ত জিনিসগুলো যেমন দৈর্ঘ্যের দৈর্ঘ্যের যেমন এসআই একক হচ্ছে আমাদের মিটার, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো 7টা যেমন একক আছে, তো 7টা একক দেখতে হবে ভালো করে। তো এরপরে দেখো 5 মিটার, তাহলে 5টা কি আমাদের সংখ্যা, এটা সংখ্যা, হ্যাঁ কি না, এটা সংখ্যা। এরপর এই যে দেখো 5 মিটার, এই মিটারটা আমাদের কি ভাই, এটা হলো একক, একক। তাহলে একক ছাড়া পরিমাণ অর্থপূর্ণ হয়ে যায়। তাহলে কি ছাড়া, ড্যাশ ছাড়া কি অর্থপূর্ণ হয়ে যায়, পরিমাণ ছাড়া একক অর্থপূর্ণ হয়ে যায়। চলো পরবর্তীতে যা যাক। দেখো এখনও বলছি, অনেক ছেলে ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো যারা প্রিপারেশন করতে চাও লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস নিয়ে নিতে পারো। আর আবার আমরা জিকেটা আবার শুরু করব, কারণ অনেকের রিকোয়েস্ট ছিল, তো জিকেটা আবার আমরা শুরু করব বেসিক থেকে, ঠিক আছে। যে টপিকগুলো থেকে মূলত কোশ্চেন থেকে পুরো যেমন জিকে পড়ে সেরকমটা না, যে টপিকগুলো থেকে কোশ্চেন থেকে সেই টপিকগুলো সমস্ত করিয়ে দেবো, বুঝতে পেরেছো। তাহলে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস উইথ ফুল মক টেস্ট, 1 ইয়ার ভ্যালিডিটি। জিকেটা আবার শুরু করা হবে, চিন্তা করো না। তো যারা নিতে চাও প্রাইস মাত্র 349 টাকা, ঠিক আছে। মানে একদম বেসিক থেকে জিনিস চলবে, কোনো কিচ্ছু মানে তাড়াহুড়া নেই, কোনো কিচ্ছু নেই, বেসিক থেকে চলবে সমস্ত কিছু। পিপিটি একটা ডেমো টাইপের ভিডিও দেবো, তোমরা যদি নিতে চাও তাহলে নিতে পারো। দেখো এরপর দেখো আমাদের পিডিএফ ব্যাচও আছে, এখানেও অনেক অ্যাডমিশন নিয়ে নিয়েছে। যেমন চ্যাপ্টার ওয়াইজ নোটস পাবে, জিকে অ্যান্ড জিএসের 20টা ফুল মক টেস্ট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, হ্যান্ড রিটেন নোটস পাবে, জিকে অ্যান্ড জিএস, 1 ইয়ার ভ্যালিডিটি। তো প্রাইস মাত্র আমাদের 149 টাকা, ঠিক আছে। এটা আর্মি জিডি, টিডিএন, জিকে অ্যান্ড জিএস ব্যাচ, যদি কেউ নিতে চাও তাহলে এটা নিতে পারো। এরপর দেখো পরবর্তী, এই যে 50 টাকায় তোমরা একটা ফুল মক টেস্ট পেয়ে যাবে, 20টা ফুল মক টেস্ট আছে, তো এটা যারা নিতে চাও নিয়ে নিতে পারো। আর যদি আমাদের ব্যাচ নিয়ে নাও, ব্যাচ মানে ফুল ব্যাচটা যদি নিয়ে নাও এটা ফ্রিতে, ঠিক আছে। তো যারা ব্যাচও নিতে চাও ব্যাচ নিতে পারো, মক টেস্ট নিতে চাইলে মক টেস্ট নিতে পারো, আর ভাবছো পিডিএফ থেকে পড়ে নেবো তো পিডিএফ থেকেও পড়তে পারো, ঠিক আছে। চলো এরপর দেখো এসআই পদ্ধতিতে মোট কয়টি মৌলিক একক রয়েছে, তো এটা বলে দিলাম 7টা রয়েছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 7, মানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, 7টি একক রয়েছে। চলো পরবর্তী যাওয়া যাক। উত্তর সমান 7 গুরুত্বপূর্ণ পয়েন্ট, এসআই পদ্ধতিতে মৌলিক একক আছে, এসআই পদ্ধতির মধ্যে 7টি একক আছে, 7টি মৌলিক একক আছে। এগুলোর উপর ভিত্তি করে অন্যান্য একক তৈরি হয়েছে, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো এগুলো একটু নোটস তুলে নেবে তোমরা। চলো পরবর্তী যা যাক। 7 নম্বর কি না, দৈর্ঘ্যের এসআই একক কী, দৈর্ঘ্যের এসআই একক কী, দৈর্ঘ্যের এসআই একক কী বললাম, মিটার, ঠিক আছে। দৈর্ঘ্যের এসআই একক কী, মিটার। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যা যাক। দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার, আর এটার সংখ্যা দেখে নাও এম, ঠিক আছে। আর ভরের এসআই একক হলো কি, কিলোগ্রাম। সময়ের এসআই একক হলো কি, সেকেন্ড। তো এই জিনিসগুলো লিখে নেবে, ঠিক আছে। আর অলরেডি তোমরা ধরো কোনোখান থেকে না কোনোখান থেকে পড়ছো, তো সেখানে তো এই সমস্ত পড়ানো হয়েছে। তো আর যদি না থেকে থাকে তাহলে এগুলো একটু লিখে নেবে, ঠিক আছে। কারণ এগুলো ভাই ইম্পর্টেন্ট, বিরাট ইম্পর্টেন্ট জিনিস, এসআই এককগুলো একটু দেখে রাখতে হবে, ফর্মুলাগুলো। কারণ আগের বারে বলের ফর্মুলাটা এসেছিলো, তো ত্বরণের ফর্মুলা এসেছিলো, আর কালকে আমি ফর্মুলাগুলো সমস্ত করে দিয়েছি, যেটা 8 নম্বর সেটটা ছিল, 8 নম্বর সেটটা আমি সমস্তটা করিয়েছি। তো ওগুলো একটু দেখে নেবে, ওগুলো একটু ভালো করে করবে। চলো এরপরে দেখো, এই যে বলের সূত্র কোনটি, ঠিক আছে। তো বলের সূত্র যেমন আগের বারে তোমাদেরকে আমি কালকে করেছিলাম, তো এটা আশা করছি বলতে পারবে। না বলতে পারলে এটা আমি এখানে রাখছি, আমি দিয়ে বলে দিচ্ছি। একটু তোমরা বলো, আমি এখনই বলে দিচ্ছি, ওয়েট করলাম একটু। চলো বলে দিচ্ছি এখনই। তো বলের সূত্র কি, বলের সূত্র হচ্ছে ভর গণিত ত্বরণ, ঠিক আছে। এরপর দেখো নিউটনের দ্বিতীয় সূত্র গতি অনুযায়ী, এই বলের সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র গতি অনুযায়ী, ঠিক আছে। আর বলের এসআই একক হলো কি, নিউটন। আর বলের মাত্রা কি, এটা দেখে নাও, ঠিক আছে। আর প্রতিটা জিনিস, এই যে জিনিসগুলো করাচ্ছি না ভাই, সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, মানে একটা প্রশ্নে যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট থাকতে পারে সেই জিনিসগুলো একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে তোমরা যেখান থেকে পড়ছো খুব ভালো জিনিস, তার সাথে সাথে কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে, সেগুলোও অ্যাড করে নাও, ব্যাস, আর কিছুই নয়। চলো দেখো চাপের সূত্র কি, চাপের সূত্র আমাদের কি দাদা, তাহলে চলো চাপের সূত্র বলে দিই একবার। চলো চাপের সূত্র কি না, চাপ সমান হচ্ছে বল ভাজিত ক্ষেত্রফল, ঠিক আছে। এবারে চাপের এসআই একক কী দাদা, পাস্কাল, পিএ। আর ক্ষেত্রফল কম, চাপ বেশি, ঠিক আছে। এটা বুঝতে পারছো। গ্যাস, তরল, কঠিন চাপের ধারণা গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো একটু লিখে নেবে তোমরা উদাহরণগুলো। এরপর দেখো আমরা 10 নম্বর কোশ্চেনে চলে এসেছি, নিচের কোনটি মাত্রাবিহীন রাশি, ঠিক আছে। তো এটা নিচের কোনটি মাত্রাবিহীন রাশি, তো আশা করছি এটা তোমরা বলতে পারবে। মাত্রাবিহীন রাশি কোনটা হবে বলো। চলো আমি বলে দিচ্ছি, নিচের কোনটি মাত্রাবিহীন রাশি। তাহলে এখানে মাত্রাবিহীন রাশি হচ্ছে আমাদের প্রতিসারাঙ্ক। মাত্রাবিহীন রাশি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিনা, প্রতিসারাঙ্কের কোনো মাত্রা নেই, আর কোণ এবং আপেক্ষিক ঘনত্ব ও মাত্রাবিহীন মাত্রা রাশির একক থাকে না, ঠিক আছে। নিশ্চয়ই বলতে পারবে কোন রাশি একক থাকে না, না যে সমস্ত রাশির মাত্রাবিহীন রাশি তাদের কিন্তু একক থাকে না, ঠিক আছে।
তাহলে বলতে পারবে অবশ্যই। আজকে আমাদের না কোন ভৌত রাশি রাশি প্রকাশ করতে শুধু মান প্রয়োজন হয়, ঠিক আছে, মান প্রয়োজন হয় না কোন ভৌত রাশি প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয়। তো এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার আমরা কীভাবে দেখে নিই, দেখো স্কেলার রাশি, ঠিক আছে। ভেক্টর রাশি কি না মান ও দিক উভয় প্রয়োজন লাগে, আর স্কেলার রাশি শুধু মান প্রয়োজন হয়, দিক লাগে না, ঠিক আছে। ত্বরণ কি এটি একটি ভৌতিক ভেক্টর রাশি, আর সরণ কি এটি একটি ভেক্টর রাশি, সরণ কি না এটি একটি ভেক্টর রাশি, ঠিক আছে। তো এগুলো একটু ইম্পর্টেন্ট পার্টস, এগুলো মানে অপশানসের ডিটেলস বলতে পারো। আর গুরুত্বপূর্ণ পয়েন্ট তো আমি দেখেছি, তোমাদেরকে বলে দিয়েছি যে আমাদের গ্রুপে দেওয়া হচ্ছে, মানে চ্যানেলটাতে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো ওখানে তোমরা অবশ্যই অ্যাড হয়ে যাবে। ওখানে কিন্তু আমাদের এই মানে এই অপশানটা ধরো, এই কোশ্চেনটা যেটা করলাম, এটা যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো থাকবে না, এটার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি। দেখো এরপরে আমাদের হচ্ছে যেটা 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন না নিচের নিচের কোনটি ভেক্টর রাশি, মানে নিচের কোনটি আমাদের ভেক্টর রাশি, চলো অ্যান্সারটা দেখে নিই। নিচের কোনটি না বল হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি। সময় কি, এই যে সময়, এই অপশানসগুলোর উপর ডিটেলস করবো আমরা, ঠিক আছে। এই যে অপশানসগুলো আছে এই অপশানসগুলোর ডিটেলস করবো আমরা। দেখো সময় কি, সময় যেটা স্কেলার রাশি, তাপমাত্রা কি এটা স্কেলার রাশি, বল হচ্ছে বল মান ও দিক উভয় আছে তাই এটি ভেক্টর রাশি, ঠিক আছে। আয়তন কি, আয়তন হচ্ছে স্কেলার রাশি, বলের মান ও দিক দুটোই আছে, ঠিক আছে। তো তাই এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, ঠিক আছে। এরপরে চলো এবার দেখো গতি, 3 নম্বর হচ্ছে গতি। গতির নির্ণয়ের সঠিক সূত্র কোনটি? গতির নির্ণয়ের সঠিক সূত্র কোনটি গতির নির্ণয়ের জন্য? তো এটার অ্যান্সার কী হবে? দূরত্ব বাই সময়, ঠিক আছে, দূরত্ব বাই সময়। তো এখানে গতি জিনিসটা কি তোমাদেরকে বুঝেছিলাম, সূত্রগুলো দেখবে তোমাদের সমস্তটা একটা পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, দূরত্ব বাই দূরত্ব বাই সময়, ঠিক আছে, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, ঠিক আছে। তাহলে দেখো দূরত্ব বাই এই দূরত্ব এই 3 দাঁড়াবে এই যে দূরত্ব বাই সময়, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি। এগুলো কোথায় পাবে দিয়ে দিয়েছি তোমাদেরকে, দেখেছো তোমরা যারা পিডিএফ পেড ব্যাচে আমাদের আছো, পিডিএফ ব্যাচে হোক বা যে কোনো ব্যাচে হোক, পেড ব্যাচে যারা আছে তাদের সমস্ত কিছু এগুলো কিচ্ছু না, তারা উড়িয়ে দেবে আরামসে, এই সমস্ত কোশ্চেন তাদের কাছে কিচ্ছু না। কারণ এখানে সবকে কনসেপ্টের সাথে বোঝানো হয়েছে, এসআই একক কী, এসআই জিনিসটা কী, এসআইয়ের ফুল ফর্ম কী, সমস্ত কিছু ভাই ধরে ধরে শেখানো হয়েছে, ঠিক আছে। এরপর দেখো কৌণিক বেগের এসআই একক কী, কৌণিক বেগের এসআই একক কী, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হয়ে যাবে আমরা একটু দেখে নিই, চলো। অপশান হচ্ছে আমাদের বি, রেডিয়ান বাই সেকেন্ড, ঠিক আছে। মিটার বাই সেকেন্ড কি না সরল বেগের একক, আর রেডিয়ান বাই সেকেন্ড কি কৌণিক বেগের সঠিক একক, আর নিউটন কি বলের একক, নিউটন কি বলের একক কোনটা নিউটন, আর টেসলা, টেসলা হচ্ছে তোর যে চৌম্বক ক্ষেত্রের একক, তাহলে চৌম্বক ক্ষেত্রের একক কিনা টেসলা। তাহলে এই জিনিসগুলো একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে। আর এই জিনিসগুলো তোমরা যদি পড়তে চাও খুব ভালো হবে ডিটেলসের সাথে, তো আমাদের ব্যাচ আছে, প্রাইস জানো, ব্যাচ তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বলেছি প্রাইস মাত্র 349 টাকা। তো এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে। আর পিডিএফ ব্যাচও আছে এটার একটা 149 টাকা দিয়ে, তো এই পিডিএফ ব্যাচে তোমরা জয়েন হতে পারো। দুটো ব্যাচই খুব ভালো করে মানে পিডিএফ ব্যাচে শুধু ভিডিও পাবে না, আর এই ব্যাচটাতে মানে আমাদের যেই ব্যাচটা আছে যেটা 349টা, সেটাতে তোমরা সমস্ত কিছু ভিডিও ফরম্যাটে পাবে, ভিডিও পাবে, পিডিএফ পাবে, সমস্ত কিছু একটা আপনি এক্সাম ক্লিয়ারের জন্য যা যা লাগে সমস্ত কিছু দেওয়া হবে, ঠিক আছে। তো এত কিছু জিনিস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাচে অবশ্যই জয়েন হয়ে যাবে। চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলের ডিপ কোণ আর মান কত, ডিপ কোণের মান কত? তো এটা হয়ে যাচ্ছে আমাদের 0 ডিগ্রি, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হচ্ছে ভাই, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি, ঠিক আছে। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি। দেখো 0 ডিগ্রি আর 90 ডিগ্রি এটি মরু অঞ্চলে হয়, আর 45 ডিগ্রি সাধারণ মান নয়, আর 0 ডিগ্রি নিরক্ষীয় অঞ্চলের সঠিক মান মানে সঠিক, ঠিক আছে। আর 60 ডিগ্রি প্রাযোজ্য নয়, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো। চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো 6 নম্বর, সোনা, সোনা হচ্ছে এইউ এর প্রধান বৈশিষ্ট্য কোনটি, ঠিক আছে। সোনা মানে এইউ, সোনার সংকেত হচ্ছে এইউ, এর প্রধান বৈশিষ্ট্য কি? সবচেয়ে কঠিন ধাতু, সবচেয়ে নরমীয় ও নমনযোগ্য ধাতু, তরল ধাতু, বিদ্যুতের ক্ষারকীয় প্রবাহী, ঠিক আছে। তো এটা কমেন্ট করো। চলো পরবর্তী দেখে নাও, এর অ্যান্সার কি না সবচেয়ে, উভয় হচ্ছে আমাদের সবচেয়ে মাননীয় ও নরমযোগ্য ধাতু, সবচেয়ে কঠিন ধাতু এটা হচ্ছে হীরা ও ধাতু, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মনে রাখবে যে সবচেয়ে কঠিন ধাতু কোনটি, হীরা, এই জিনিসটা একটা স্টার মার্ক দিয়ে রাখবে যে সবচেয়ে কঠিন ধাতু কোনটি আমাদের হীরা, ঠিক আছে। এরপরে কেন কঠিন থোড়ি এখানে এরকম করে বলা যায় না, এগুলো ভাই পেড ব্যাচে জিনিস, ঠিক এই জিনিসগুলো তোমাদের পেড ব্যাচেই হবে, ঠিক আছে। এটা প্র্যাকটিস সেট। এরপর দেখো সবচেয়ে কঠিন ধাতু এটা হচ্ছে হীরা ধাতু নয়, ঠিক আছে। সবচেয়ে নরমীয় ও নম্নযোগ্য ধাতু, সোনার প্রধান বৈশিষ্ট্য, তরল ধাতু হচ্ছে পারদ তরল, পারদ হচ্ছে তরল, আর বৈদ্যুৎ খারাপ প্রবাহী, সোনা ভালো প্রবাহী, ঠিক আছে। বৈদ্যুতের খারাপ প্রবাহী আর সোনার ভালো প্রবাহী, ঠিক আছে। সোনা হচ্ছে বৈদ্যুৎ প্রবাহের খারাপ হচ্ছে পরিবাহী, আর সোনা ভালো পরিবাহী, ঠিক আছে, বিদ্যুতের পরিবাহী। তো এই জিনিসগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এরপর দেখো 7 হচ্ছে কোন ধাতু ছুরি দিয়ে কাটা যায়?
দেখো লোহা হচ্ছে আমাদের একটা কি কঠিন ধাতু, লোহা আমাদের কি কঠিন ধাতু, আর সোডিয়াম কি, সোডিয়াম হচ্ছে আমাদের নরম ধাতু। তাহলে কোনটা কাটা যাবে, আগে জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করো। তাহলে কোনটা কাটা যাবে বলো, তাহলে অ্যান্সার হয়ে আমাদের সি, কারণ সোডিয়াম। ঠিক আছে, চলো পরবর্তী দেখে না সলিউশনটা। না সোডিয়াম, সোডিয়াম হচ্ছে আমাদের কি, না সোডিয়াম হচ্ছে আমাদের একটা নরম ধাতু। লোহা কি, লোহা কি বললাম একটা শক্ত ধাতু, আর তামা কি না সহজে কাটা যায় না। ঠিক আছে, সোডিয়াম কি, এটা হচ্ছে নরম ধাতু যা ছুরি দিয়ে কাটা যায়, আর জিঙ্ক কি, জিঙ্ক হচ্ছে আমাদের কঠিন ধাতু। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছো আশা করছি। আর যদি না বুঝতে পারো তাহলে যদি ডিটেলসে পড়তে চাও আমাদের ব্যাচ আছে, সেখান থেকে তোমরা পড়ে নাও, খুব ভালো করে ভাবে বুঝতে পারবে। ঠিক আছে, একটা কোশ্চেন্সও আটকাবে না। এরপর দেখো আটেরটা, নিচের কোনটি অধাতুর সঠিক বৈশিষ্ট্য। অধাতুর ইলেকট্রন হারায়, তার হচ্ছে ক্যাটা গঠন করে এদের দীর্ঘা, ধুর 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 কালিগুলো গোলা, ক্যাটায়ন গঠন করে ক্যাটায়ন গঠন করে, ইলেকট্রন গ্রহণ করে, ক্ষারীয় ক্ষারীয় অক্সাইড গঠন করে। ঠিক আছে, তো এগুলোর মধ্যে কোনটা হবে। ঠিক আছে, তো এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমরা বলো। চলো, এটার অ্যান্সার হচ্ছে সি, ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ হারায় হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য, আর ক্যাটায়ন গঠন করে ধাতুর বৈশিষ্ট্য, আর ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে অধাতুর বৈশিষ্ট্য, যাটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার হচ্ছে ক্ষারকীয় অক্সাইড গঠন করে ধাতু অক্সাইড। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু দেখে নিলে, মানে অপশানসের সলিউশন করে দিচ্ছি আমি, তোমাদের দেখতেই পাচ্ছ। এবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে, চলো দেখো একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমে। তার আগে একটু এখানে আসি, এখানটাতে আসি। দেখো প্রথম কথা হচ্ছে, যেটা হচ্ছে যেটা হচ্ছে দেখো, যে ভৌত রাশি, এই যে ভৌত রাশি আছে না, ভৌত রাশি জিনিসটা কী। ঠিক আছে, এই জিনিসগুলো কোথায় পাবো সুবিধা। দেখো অনেকের ডাউট ছিল, ঠিক আছে, অনেকে আমাকে কল করেছিল, কারণ অনেকেরই আমার নাম্বার আছে, তাদের জন্য বিশেষ করে এখন মনে পড়ে গেল, না শুরুতেই বলতাম। দেখো এই যে ভৌত রাশি জিনিসটা, সেটা যদি তোমরা জানতে চাও, যে সমস্ত ডিটেলস, যে সুবিধা এই জিনিসটা কী বলে, স্কেলার রাশি কী, ত্বরণ কী, সরণ কী, এই জিনিসগুলো যদি জানতে চাও, তাহলে সেটা আমাদের কোথায় পাবো। ঠিক আছে, মানে তারা জিজ্ঞেস করতে চাইছে যে কোথায় পড়বো, তাহলে আমরা পুরো ডিটেলসে জানতে পারবো। দেখো ভাই, সোজা কথা বলে দিচ্ছি, 349 টাকা দিয়ে ব্যাচটা নিয়ে নাও। ঠিক আছে, এটা কোনো মানে বৃথা তোমরা নষ্ট করে দেবে টাকাটা, তোমাদের মানে গেল একদম, এরকম কিচ্ছু না যে টাকাটা গেল আমাদের নষ্ট হয়ে, এরকম কিচ্ছু হবে না, গ্যারেন্টি রইল আমার। পিডিএফ ব্যাচটা নিও না এখানটাতে। ঠিক আছে, যারা ডিটেলস জানতে চাও অলরেডি, যারা কিচ্ছু জানো না, সায়েন্স একদম জিরো, ঠিক আছে ভাই, সায়েন্স একদম 0%, ঠিক আছে, তাদেরকে বলবো যে সায়েন্স যদি শিখতে চাও তাহলে 349 টাকা দিয়ে ব্যাচটা নিয়ে নাও। ঠিক আছে, আর যদি জানো যে দাদা আমরা সায়েন্স মোটামুটি ক্লাস 10-এ পড়েছি, তো নোটস পেলেই হয়ে যাবে, তো 149 টাকা দিয়ে পিডিএফ ব্যাচটা নিয়ে নাও। ঠিক আছে, এই দুটো একমাত্র উপায় ভাই, যদি তোমরা অগ্নিবীর এক্সাম লিমিটেড কন্টেন্টের মধ্যে তোমরা সমস্তটা কভার করতে চাও অল্প সময়ের মধ্যে, খুব ভালোভাবে কনসেপ্টের সাথে, তাহলে এই দুটি মাত্র একমাত্র উপায় আছে। ঠিক আছে, খুব ভালো করে ভাই, তোমরা মনে করছো যে দাদা পেড ব্যাচ আছে নিজেদের, তারা প্রমোশন করছে, এমন কিছু না ভাই। ঠিক আছে, যারা পেড ব্যাচে আছে তারা জানে যে কীভাবে কী করানো হচ্ছে। চলো, নোটস করবে সবাই, নোটস করবে, ক্লাসের নোটস অবশ্যই করবে, কারণ এখানে আমি সমস্ত এক্সামেরই পিওয়াইকিউ কোশ্চেন্স রাখবো। শুধুমাত্র যে অগ্নিবীর এক্সামকে টার্গেট করে রাখছি কোশ্চেন্সগুলো তা না, কারণ আগের বেলায় কোশ্চেন্সের লেভেল একটু বেশি ছিল, তো সেই খাতিরে আমরা লেভেল বাড়িয়ে রাখবো। সেটা হতে পারে আমাদের অন্য এক্সামের হোক, সেটা আপার লেভেল হোক, বা নিম্ন স্তরে যে সমস্ত লোয়ার লেভেলের এক্সামগুলো থাকে সেগুলো হোক, যাই হয়ে থাক, যে কোনো এক্সামের কোশ্চেন্স আমরা রাখবো অগ্নিবীর প্র্যাকটিস সেটটার মাধ্যমে। ঠিক আছে, দেখবে তোমাদের উপকার হবে। ঠিক আছে, উপকার হবে, এবং দেখতে পাবে যে কোশ্চেন্সগুলো প্র্যাকটিস যেগুলো করে এসছো তার মধ্যে থেকে থাকবে। ঠিক আছে, মানে থাকতে চলেছে আর কি, মানে বলতে পারো যদি তোমরা সিলেবাস আরে ভালো করে কভার করেছো, তাহলে দেখবে তোমাদের অনেকটাই উপকার হবে। ঠিক আছে, মানে তোমরা করে সময় নষ্ট করবে প্র্যাকটিস সেটটা, এমনটা না, প্র্যাকটিস সেটটা একটা উপকার হবে ভাই। ঠিক আছে, উপকার পাবে, যে দাদার কাছে যে প্র্যাকটিসগুলো করে এসেছি সেরকমই সেই টাইপেরই কোশ্চেন্স আসছে। প্র্যাকটিস সেট মানে একটা টাইপ ওয়াইজ প্র্যাকটিস, কীরকম কী কোশ্চেন আসতে পারে সেরকম কোশ্চেন্স, বিভিন্ন ধরনের এক্সামের কোশ্চেন্স এই প্র্যাকটিস সেটে রাখা হবে, তো অবশ্যই প্র্যাকটিস সেটের কোশ্চেন্সগুলো তুলবে। ঠিক আছে, চলো 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এবার দেখো, নিচের কোনটি কার্বনের আল্ট্রোটোপ এবং সবচেয়ে কঠিন পদার্থ। আরেকটা হ্যাঁ ভাই, দেখো এর গুরুত্বপূর্ণ পয়েন্টসের যে ইয়েগুলো, সেগুলো আমরা কোথায় দিচ্ছি, আমাদের চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আমরা, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা নোটস বানাবে। এখানে নোটস বানানোর দরকার নেই, এখানে প্র্যাকটিসটা করো, কটা হচ্ছে কমেন্টে জানাও। আর 500+ কমেন্ট হলে, 500 কমেন্ট হয়ে গেলে আমরা পিওয়াইকিউ পিডিএফ, যেটা তোমাদেরকে গ্রুপে আমি বলে দিয়েছি কী করে পাবে, প্রতিটা ভিডিওতে 500 করে কমেন্ট চাই, তাহলে কিন্তু তোমরা পিওয়াইকিউ পিডিএফটা পেয়ে যাবে। কী করে পাবে বলে দিয়েছি আমি, কী করে মানে কীরকম পিডিএফ দাদা, সেটাও আমি তোমাদেরকে চ্যানেলে বলে দিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো 500 প্রতিটা ভিডিওতে কমেন্ট চাই, 500টা করে।
চলো এটার অ্যান্সারটা দেখে নিই। এটার অ্যান্সার হচ্ছে আমাদের হীরা, ঠিক আছে। গ্রাফাইট কার্বনের আল্ট্রারূপ কিন্তু কঠিনতম নয়। হীরা হচ্ছে প্রকৃতিতে পরিচিত সবচেয়ে কঠিন, ঠিক আছে। প্রকৃতি জিনিসটা কি না, ভৌতিক অবস্থায় যেগুলো বোঝানো হয়, ভৌতিক মানে যেটা আমাদের ভৌতিক অবস্থা সেগুলোকে আমাদের প্রকৃতি বলা হয়। প্রকৃতি মানে ধরো এই সমস্ত জিনিসগুলো যেগুলো ভৌতিক, মানে ভৌতিক বলতে পারো যেটা আমাদের ভৌতিক মানে ভূতের সমস্ত ওরকম কিছু আমাদের না, ঠিক আছে। ভূতমূত মনে করে নিও না আবার, ঠিক আছে। প্রকৃতি মানে সোজা কথা বলছি যে প্রকৃতি মানে হচ্ছে আমরা যেগুলো দেখতে পাই, এই সমস্ত জিনিসগুলো, সেগুলোকে আমাদের প্রকৃতি বলা হচ্ছে, ঠিক আছে। সোজা কথা বলে দিলাম। এরপর দেখো ব্রোমিন। ব্রোমিন হচ্ছে তরল ধাতু, সিলিকন হচ্ছে ধাতুকল্প, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নাও। এরপর দেখো হচ্ছে দশেরটা হচ্ছে নিচের কোনটি পরমাণু মৌলিক কণার সঠিক সংজ্ঞা। দেখো পরমাণু জিনিসটা কি এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। তো আমি অল্প কনসেপ্ট দেবো তোমাদেরকে, চেষ্টা করব বোঝানোর জন্য। দেখো পরমাণু জিনিসটা কি, দেখো আমরা এখানে তিনটে জিনিস আঁকবো ছোটো ছোটো করে, ঠিক আছে। দাঁড়াবে, ছোটো ছোটো করে আঁকার চেষ্টা করবো এখানটায়। দাঁড়াবে, ছবিটা আঁকতে একটু সময় লাগবে। ঠিক আছে, তো দেখো এরপরে দেখো বোঝার চেষ্টা করবে। চলো দেখো এই জিনিসটা কী হবে, যে আমাদের প্রোটন প্রোটন আর নিউট্রন এখানে থাকে, ঠিক আছে। প্রোটন আর নিউট্রন কোথায় থাকে, ভিতরে থাকে, ঠিক আছে। আর ইলেকট্রন থাকে কোথায়, ইলেকট্রন থাকে এই বাইরের স্লটে, ঠিক আছে। এরপরে দেখো প্রোটন আর নিউট্রন এই যে এই এরিয়ার মধ্যে কে থাকে, আমাদের এই এরিয়ার মধ্যে আমাদের নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এর বাইরে কী থাকে, নিউক্লিয়াস, ঠিক আছে। এর বাইরে কী থাকছে, আমি এন লিখে দিচ্ছি নিউক্লিয়াস, ঠিক আছে। তো এই এরিয়াটার মধ্যে এরপরে দেখো নিউক্লিয়াস আর নিউটন কোথায় থাকে, নিউটন মানে এই যে এই এনটা না, এই এনটা হচ্ছে আমাদের নিউটন, ঠিক আছে। এই এনটা মানে কি আমাদের নিউটন, এনটার মানে কি আমাদের এই যে নিউটন, ঠিক আছে। এরপরে দেখো এটা হচ্ছে এনটা মানে হচ্ছে নিউটন আর এইজো, আর এটা হচ্ছে আমাদের প্রোটন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রোটন। এরপর দেখো যেটা হচ্ছে আমাদের নিউটন মানে কোনটা, নিউটন কোথায় থাকে দাদা, এটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। আর এই এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা এই যে প্রোটন এই নিউটন, প্রোটন ও নিউটন, ঠিক আছে। যেটা আমাদের এই বাইরের জায়গাটা হচ্ছে না সেটা আমাদের নিউটন, ঠিক আছে। এরপরে দেখো যে নিউটন কোনটা, দেখো এটা হচ্ছে নিউটন, ঠিক আছে। নিউটন কোনটা দাদা, এটা হচ্ছে নিউটন, যেটা এনটা লিখলাম সেটা হচ্ছে নিউটন, আর এটা হচ্ছে প্রোটন, আর এটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে বাইরে কোনটা, এই এরিয়াটা যেটা এই এরিয়ার ঘূর্ণনটা না, এটা হচ্ছে নিউটন, ঠিক আছে। তাহলে মধ্যে কারা দুজন থাকছে, আমাদের প্রোটন ও নিউট্রন। আর ইলেকট্রনের হচ্ছে সব থেকে কম শক্তি, ঠিক আছে। আর ইলেকট্রন কোথায় থাকে, বাইরের স্তর, ঠিক আছে। তাহলে ইলেকট্রন কি বুঝতে পেরেছো, যে বাইরের এরিয়াটা যেটা থাকে ইলেকট্রন। আর পরমাণু হচ্ছে 118 রকমের হয়ে থাকে, আর 92টি প্রকৃতিতে পাওয়া যায় ও বাকি মানুষ সাথে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে 92টি কোনটিতে পাওয়া যায় একটু বলে দিচ্ছি আমি, যে 92টি প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে। যেটি হচ্ছে 92টি, 92টি কিসে পাওয়া যায়, 92টি প্রকৃতিতে পাওয়া যায়, লিখে নেবে। 92টি কিসে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়। আর মোট আমাদের সংখ্যা কয়টি, 118টি। আর বাকি এই 118টির মধ্যে 92টি প্রকৃতিতে, আর এইগুলোর বাকি কোথায় পাওয়া যায়, মানুষের মধ্যে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস বুঝতে পেরেছো। আর আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলো 1 থেকে 20 পর্যন্ত আমাদের যে সমস্ত ইয়েগুলো আছে, নিউমেরিক্যালগুলো আছে, সেগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। টেবিলগুলো আছে পরমাণুর ওই সমস্ত টেবিলগুলো একটু জানতে হবে, ঠিক আছে। আর পরমাণুর অনেক রকমের তোর হচ্ছে প্রোটন সংখ্যার পার্থক্য ভিত্তিতে হয়ে থাকে, ঠিক আছে। যেমন ধরো একটা হচ্ছে হাইড্রোজেন প্রোটন 1 এরকম করে প্রোটন 2 হতে পারে, ঠিক আছে। এরকম করে তোমাদের ব্যাচের ডিটেলস করতে হবে। তো এটা একটু জাস্ট কনসেপ্ট দিয়ে রাখলাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রোটন কোথায় থাকছে, প্রোটন এখানে থাকছে, এটা আমাদের নিউটন, ঠিক আছে। ভেতর আর বাইরের এরিয়াতে কী থাকছে, আমাদের ইলেকট্রন, আর এই এরিয়াটার মধ্যে কী থাকছে, নিউক্লিয়াস। তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রোটন মানে বুঝতেই পেরে গেছি আমি কি বলতে চাইছি, যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তাহলে নিচের কোনটি পরমাণুর মৌলিক কণার সঠিক প্রমাণ, তাহলে প্রোটন আছে, এই দেখো প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন, তাহলে তিনটেই হয়ে গেল। দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রন, আমি তোমাদেরকে বললাম ইলেকট্রন, ঠিক আছে। এই যে দেখো ইলেকট্রন, প্রোটন আর নিউটন, তিনটে হয়ে গেল, হ্যাঁ কি না। তাহলে কোনটা ঠিক, অপশন এ হচ্ছে ঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে এর সঠিক অ্যান্সার, বুঝতে পেরেছো আশা করছি। অপশন এ হচ্ছে সঠিক আছে। দেখো প্রোটন, নিউটন ও ইলেকট্রন, আশা করছি কনসেপ্টের সাথে বোঝাতে পারলাম। চলো এরপরে দেখো পরবর্তী, এগুলো একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে। কনসেপ্ট দিতে পেরেছি আশা করছি। চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো 11 নম্বর কোশ্চেন, নিচের কোনটি জীবটির বৈজ্ঞানিক নাম প্যাথে প্যান্থে এই তিরিকা প্যান্থেরা টাইগ্রিস, ঠিক আছে। প্যান্থেরা ট্রাইগেস। তাহলে নিচের কোন জীবটির, মানে নিচের এদের হচ্ছে এগুলো না বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। মানে দেখো বাঘের বৈজ্ঞানিক নাম কি, চিতার বৈজ্ঞানিক নাম কি, তারপর আমাদের হচ্ছে বিড়ালের বৈজ্ঞানিক নাম কি, তো এগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম, ঠিক আছে।
তো এটার অ্যান্সার কোনটা হবে তোমরা বলো, কমেন্টে জানাবে কমেন্টে। তো এটার অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে? তো এটা মুছে দিচ্ছি আমি। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? তো এগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আমরা গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। কী করে হবে বলে দিয়েছি তোমাদেরকে। চলো, এটার অ্যান্সার হচ্ছে বাঘ, ঠিক আছে? বাঘ হচ্ছে, আর সিংহর হচ্ছে কি প্যান্থেরা লিও, ঠিক আছে? বাঘ হচ্ছে প্যান্থেরা ট্রাইগিস, চিতা হচ্ছে আমাদের। এগুলো একটু দেখে নাও তোমরা, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে। তারপর আমরা পরবর্তীতে যাই আমাদের 12 নম্বর কোশ্চেন্সে। কোষ বিজ্ঞান বলতে কী বোঝায়, ঠিক আছে? তো কোষ বিজ্ঞান বলতে কী বোঝায় দেখে নিচ্ছি আমরা অ্যান্সারটা। এটা হচ্ছে অপশন বি, কোষের গঠন ও কার্যাবলীর অধ্যয়ন। এটা তোমাদের বায়োলজিতে পড়িয়েছিলাম, ঠিক আছে? মানে আমাদের পেট ব্যাচের ছেলেদেরকে, পেট ব্যাচের ছেলেরা সমস্তটা বলে দিতে পারবে। টিস্যুর অধ্যয়ন রয়েছে, হিস্ট্রোলজি। তো এই সমস্ত জিনিসগুলো একটু দেখে নাও তোমরা। চলো পরবর্তী যা দেখ 13 নম্বর, প্রথম কোষ কে আবিষ্কার করেছিলেন? তো আমাদের প্রথম কোষ কে আবিষ্কার করেছিলেন দেখে নিচ্ছি আমরা, রবার্ট হক, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে তোমরা। আর 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটি কোষের শক্তিকেন্দ্রিক, ঠিক আছে? তো নিচের কোনটি মানে এগুলোর মধ্যে কোনটি? তাহলে আমরা দেখে নিই অ্যান্সারটা একটু। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। রাইবোজোম প্রোটিন রাখা হয়, তাহলে প্রোটিন রাখা হয় কোথায়? রাইবোজোমে। আর মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপন্ন করে, যার শক্তিকেন্দ্রিক, ঠিক আছে? তাহলে এটিপি উৎপন্ন কে করে? না মাইটোকন্ড্রিয়া ভাই, ঠিক আছে? তাহলে নিচের কোনটি কোষকেন্দ্রিক মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি না এটিপি উৎপন্ন করে, এটিপি, ঠিক আছে? এটিপির ফুল ফর্মটা তোমরা দেখে যাবে ভালো করে। চলো পরবর্তী যাওয়া যাক 15 নম্বর, ঠিক আছে? তো এটা একটু হোমওয়ার্কে দেবে রইলো, এটা হোমওয়ার্কে দেবে এটা, ঠিক আছে? তাহলে এই ছিল দেখো পুরোটা প্র্যাকটিস সেট 15টা কোশ্চেন্সের, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদেরকে বারবার বলছি, প্র্যাকটিস সেটের নোটস হতে পারে এখান থেকে তোমরা প্র্যাকটিস হিসেবে লাগাও, ঠিক আছে? আর বাকি নোটসগুলো কোথা থেকে তুলবে আমি দুটো গ্রুপে দিয়ে দিচ্ছি, পেড ব্যাচের গ্রুপেও দেওয়া হচ্ছে, পেড ব্যাচের ছেলেদেরকেও দেওয়া হচ্ছে, পেড ছেলেদেরকেও দেওয়া হচ্ছে, ঠিক আছে? পেড ছেলেদেরকেও দেওয়া হচ্ছে, আর আমাদের হোয়াটসঅ্যাপে ছেলেদেরকেও দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো দুটো ছেলেদেরকে দেওয়া হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসগুলো একটু তোমরা নোটস বানাবে। আমার রিকোয়েস্ট সবাইকে যে নোটস বানাও, তাহলে দেখবে খুব ভালো একটা রেজাল্ট হতে চলেছে তোমাদের, ঠিক আছে? তো এর পরের দিনে যেটা আমাদের 5 নম্বর সেট আছে, সেটার তোমরা জানাবে কি করব দাদা। দেখো একটা হচ্ছে আমাদের বলে দিচ্ছি আমি, যে 30টা কোশ্চেন্স আনবো জিকে জিএসের, ঠিক আছে? জিকে ও জিএসের। আর সেকেন্ড হচ্ছে এটা আমাদের কি না মানে কারেন্ট অ্যাফেয়ার্স। 30টা কোশ্চেন্সই আনবো কারেন্ট অ্যাফেয়ার। আর 30টা বলছি মানে জিকে জিএসে 30টা কোশ্চেন্সই আনবো। আর কারেন্ট অ্যাফেয়ারের নোটস তোমাদেরকে কিছু প্র্যাকটিসের জন্য, যেটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? গ্রুপে দিয়ে দেবো, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো এইভাবে আমরা প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের কারেন্ট অ্যাফেয়ার তোমাদেরকে নোটস গ্রুপে দেবো। চ্যানেলটাতে আমাদের চ্যানেলে মক টেস্ট ফর্মেটেই দিয়ে দেবো, যেটা তোমরা নিজেরা টেস্ট দিতে পারবে, বুঝতে পেরেছো? আর 30টা কালকে জিকে জিএসের কোশ্চেন্স আসবে, জিকে জিএসের 30টা কোশ্চেন্স আনবো, টপ লেভেলের কোশ্চেন্স পিওয়াইকিউ, ঠিক আছে? আর সেগুলো কী পাবে, সেগুলো কোথায় পাবে তাও বলে দিচ্ছি। দেখো সেই জিনিসগুলোর সলিউশন কিন্তু গুরুত্বপূর্ণ সলিউশন, আমি এখানে খুব অল্প সলিউশনই বলবো, বাকিটা শুধু তোমরা নিজেদেরকে হোমওয়ার্ক দিতে বলবো। কালকের ক্লাসটা খুব যে বেশি রকম প্র্যাকটিসের কিছু হবে সেরকম কিছু করবো না, প্র্যাকটিস হিসেবে নেবো, প্র্যাকটিস সেট, ঠিক আছে? আর যেগুলো ওই মানে কোশ্চেন্সের সম্পর্কে যে সমস্ত ডিটেলস থাকে না, ওই ডিটেলসগুলো যেমন আমরা গ্রুপে দিচ্ছি তেমনই দেবো। অপশন সলিউশন কালকে করবো না, কালকে শুধু এমসিকিউ করবো, ঠিক আছে? যেমন এটা ধরো, যেমন কোন ভৌত রাশি প্রকাশিত করে শুধু মান প্রযোজ্য হয়, ঠিক আছে? তো এটা যেমন অ্যান্সার কী ছিল, যেমন স্কেলার রাশি, ঠিক আছে? এটা যেমন অ্যান্সার কী ছিল, স্কেলার রাশি, ঠিক আছে? তো দেখো এটার অ্যান্সার কী হবে, স্কেলার রাশি। তো এরকম শুধু আমি দাগিয়ে দেবো যে এটার অ্যান্সার এইটা, ঠিক আছে? তো কালকে সেটটা একটু অন্যরকম হবে, কালকে সেটটা প্র্যাকটিস হিসেবে নেবে, ঠিক আছে? কালকে সেটটার কোনো ডিটেলস হবে না, কালকে সেটটার কোনো রকম কিচ্ছু হবে না। ডিটেলস কোথায় পাবো, অপশনের প্রতিটা অপশানসের সলিউশন কোথায় পাবো, আমাদের যে অপশানের গ্রুপটা আছে, চ্যানেলটা আছে, ওই চ্যানেলে প্রত্যেকটা অপশানসের সলিউশন প্লাস ইম্পর্টেন্টস পয়েন্টস, যেগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকছি, প্রতিদিন দিচ্ছি। 3 নম্বর সেট আমাদের আপলোড হয়ে গেছে, দিয়ে দিয়েছি। 4 নম্বর সেট ক্লাস আপলোড হবে তার 1-2 ঘন্টা পরেই, এটাও পেয়ে যাবে, ঠিক আছে? আর 5 নম্বর সেট যেটা বললাম সেটাও হবে সেরকম সেম জিনিস, গুরুত্বপূর্ণ পয়েন্টও থাকবে, অপশন সলিউশন থাকবে, আর আমাদের ইম্পর্টেন্ট পার্টসও থাকবে, ঠিক আছে? তো এইভাবেই জিনিসগুলো দেওয়া হবে। কিন্তু কালকের ক্লাসটায় গুরুত্বপূর্ণ পয়েন্ট আর অপশানসের সলিউশন আমরা রাখবো না। কালকের ক্লাসটা কী হবে, কালকের ক্লাসটার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপশন সলিউশন আমরা চ্যানেলে দিয়ে দেবো, আপলোড করে দেবো। কালকেরটা পুরো প্র্যাকটিস হবে, যেটা তোমরা শুধু আমাদেরকে কমেন্টে জানাবে দাদা এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, ঠিক আছে? তো আমি কিছু কিছু জিনিস বলবো, কিছু কিছু জিনিস তোমরা বলবো। কালকেরটা প্র্যাকটিস হবে, ঠিক আছে? জবরদস্ত প্র্যাকটিস, চাপ নেই। তো এটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর 500+ কমেন্ট করে দিলেই চ্যানেলের মধ্যে আমরা পিওয়াইকিউ টপিক ওয়াইজ মানে অধ্যায় ভিত্তিক, যে কোনো অধ্যায়ের কী কোশ্চেন্স এসেছিলো, বা তোমাদের যে সমস্ত আমাদের সিলেবাস থাকে না সেগুলো, মানে অ্যাকচুয়ালি বলতে পারো যে আমাদের বিষয় অনুযায়ী যেই ইয়েগুলো আছে, বিষয় অনুযায়ী সেই জিনিসটা আমরা টপিক মানে বিষয় অনুযায়ী আমরা পিওয়াইকিউ দিয়ে দেবো, ঠিক আছে? পিওয়াইকিউ দিয়ে দেবো ভাই, ঠিক আছে? পিওয়াইকিউ দিয়ে দেবো। তো 500+ অবশ্যই কমেন্ট চাই, তাহলে কিন্তু তোমরা এই মানে এই পিডিএফটা তোমরা চ্যানেলে পাবে, না হলে এটা শুধু পেড ব্যাচে ছেলেদেরকে দেওয়া হবে।